এক্সেল খুলে বসে আছেন কিন্তু কিছুই বুঝছেন না, তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি এক্সেল শিখতে চান তাহলে প্রথমে আপনাকে এক্সেল ইন্টারফেস বুঝতে হবে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, টেকগুরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পুরো এক্সেল ইন্টারফেস এত সহজভাবে বোঝাবো যাতে আপনি আজকেই কাজ শুরু করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা ছোট্ট টাস্ক দিব, যেটা করলে আপনি নিজেই বুঝবেন আপনি এক্সেল শিখতে পারছেন কিনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। স্ক্রিনে আপনারা একটি এক্সেল ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যে ইন্টারফেসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে এই ইন্টারফেসে কি কি রয়েছে। তো তার আগে বলে নিচ্ছি, আমি যে এমএস অফিস সফটওয়্যারটি ব্যবহার করছি এটির ভার্সন হচ্ছে যে 2021। আপনারা চাইলে এর আপডেট ভার্সনটি ব্যবহার করতে পারেন, অথবা 2013 থেকে শুরু করে আপডেট ভার্সনের যে প্যাকেজিং সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এক্সেল ইন্টারফেসটি কিভাবে ওপেন করবেন বা কতভাবে ওপেন করা যায় এই জিনিসটি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর আমি আপনাদেরকে দেখাবো এক্সেল ইন্টারফেসের মধ্যে কি কি রয়েছে সেই জিনিসটাও দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা দেখব যে এক্সেল ইন্টারফেসটি কতভাবে ওপেন করা যায়। তো এটি করার জন্য আমি এটি সর্বপ্রথম ক্লোজ করে দিচ্ছি। আপনারা যখন এমএস অফিস সফটওয়্যারটি ইনস্টল দিবেন, দেওয়ার পরে ওখানে দেখতে পারবেন আপনাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কিন্তু ইনস্টল হয়ে যাবে, যার মধ্যে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড। যেহেতু আমরা এক্সেল নিয়ে কাজ করব, তো এই জন্য এক্সেল ইন্টারফেসটি কিভাবে ওপেন করা যায়, কত পদ্ধতিতে ওপেন করা যায় সেটি এখন দেখবো। প্রথম ধাপটি হচ্ছে যে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে টাইপ করবেন EXCEL, কিবোর্ড থেকে টাইপ করতে হবে। তারপরে দেখতে পারবেন যে এক্সেলের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটি জাস্ট ক্লিক করেন এটির উপরে। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এক্সেলের যে উইন্ডো রয়েছে, এক্সেলের যে উইন্ডো রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে, যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন বা লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করুন। তাহলে দেখতে পারবেন যে এক্সেলের যে ইন্টারফেসটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আসেন দ্বিতীয় ধাপ, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিটি আমরা কিভাবে এক্সেলের ইন্টারফেসটি ওপেন করতে পারি সেটা একটু দেখে নিই। প্রথমত হচ্ছে যে অর্থাৎ কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে আর কি প্রেস করুন। তাহলে দেখতে পারবেন এরকম একটি রান কমান্ডের একটা অপশন চলে আসবে, যেখানে ওপেন নামে একটি বক্স রয়েছে। এখানে জাস্ট আপনারা টাইপ করবেন EXCEL, এক্সেল, এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে একটি এক্সেলের উইন্ডো চলে আসবে। এরপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যে অপশনটি রয়েছে ডাবল ক্লিক করুন, তাহলেও কিন্তু আপনারা এক্সেল ইন্টারফেসটি ওপেন করে নিতে পারবেন। এরপর আসেন যে তৃতীয় ধাপ বা তৃতীয় পদ্ধতির মাধ্যমে কিভাবে এক্সেল ইন্টারফেসটি ওপেন করা যায়। এটি করার জন্য আপনারা পুনরায় স্টার্ট বাটনে ক্লিক করবেন, করে টাইপ করবেন EXCEL, এক্সেল। ওকে, এটি টাইপ করার পরে এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখুন পিন টু টাস্ক বার রয়েছে, অর্থাৎ এইটাতে ক্লিক করলে আপনার টাস্ক বারে এই এক্সেলের আইকনটি চলে যাবে। এখন টাস্ক বার কোনটি? টাস্ক বার হচ্ছে যে এই যে নিচে যেটি দেখতে পাচ্ছেন এখানে লম্বা করে, এটিকে বলে টাস্ক বার। এখানে দেখেন আরো বিভিন্ন কিন্তু আইকন রয়েছে, যেমন ওয়ার্ড, PDF, মাইক্রোসফট ইজ, এগুলা কিন্তু আপনার টাস্ক বারে কিন্তু আইকন হিসেবে রয়েছে। তেমনি করে এই এক্সেলের আইকনটা কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা কি করতে হবে, এই এক্সেলের নামের যে লেখাটা রয়েছে এটার উপর রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এক্সেলের এই আইকনটি কিন্তু টাস্ক বারে চলে আসছে। এখন যদি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এক্সেলের উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে এটার উপরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের উপরে ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে সেটি কিন্তু এক্সেল ইন্টারফেসটি ওপেন হয়ে গিয়েছে। এটি গেল আমাদের তৃতীয় পদ্ধতি। এবার আসেন যে চতুর্থ পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি এক্সেল ইন্টারফেসটি ওপেন করতে পারেন। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, ডেস্কটপের একটি শর্টকাট আইকন নিয়ে আসবো, অর্থাৎ ডেস্কটপে একটি এক্সেলের শর্টকাট আইকন নিয়ে আসবো। তো এটি করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করবেন, টাইপ করতে হবে EXCEL, এক্সেল। ওকে, এরপরে এই এক্সেলের যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে এক্সেলের যে শর্টকাট আইকনটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু থেকে ডেস্কটপ, এই যে দেখুন ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এটা ক্লোজ করে দেখুন আপনার ডেস্কটপে কিন্তু একটা শর্টকাট আইকন চলে আসছে, অর্থাৎ এক্সেলের। এটার উপর ডাবল ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন এক্সেলের যে উইন্ডো রয়েছে সেটা ওপেন হলো। এরপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ডাবল ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন আপনার এক্সেলের ইন্টারফেসটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আসেন যে পঞ্চম যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এই যে এখানে যে এক্সেলের শর্টকাট আইকনটা নিয়েছেন এটার উপরে ডাবল ক্লিক করে প্রপার্টিসে যাবেন। ওকে, প্রপার্টিসে যাওয়ার পরে আপনাদের এরকম অবস্থায় হয়তোবা থাকবে, জেনারেল ট্যাবটা সিলেক্ট করা থাকা লাগবে। আপনারা এখান থেকে যে শর্টকাট যে ট্যাবটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন শর্টকাট কি, অর্থাৎ আপনি কোন শর্টকাট ব্যবহার করে আপনি এক্সেলটা ওপেন করতে চাচ্ছেন সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। তো এটি করার জন্য এই যে নানের জায়গায় আমি একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোন শর্টকাটটি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিবেন। যেমন আমি এখান থেকে এই কিবোর্ডে যে ক্যালকুলেটরটা রয়েছে এখান থেকে আমি 1 প্রেস করলাম, অর্থাৎ নাম্বার 1। তো এটি দিয়ে অ্যাপ্লাই, এরপরে ওকে। এখন যদি আমি অর্থাৎ 1 প্রেস করি তাহলে দেখুন
সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এক্সেলের উইন্ডোটা ওপেন হলো, ব্ল্যাক ওয়ার্কবুকে আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এক্সেলের ইন্টারফেসটি কি আপনার ওপেন হয়ে গিয়েছে। তো এটিকে যদি আপনি চান যে আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন, শর্টকাটটা আপনার প্রয়োজন নেই, তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এখান থেকে শর্টকাট কমান্ড থেকে এখান থেকে এটাকে ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দেন, তাহলে দেখতে পারবেন যে এটা নান অবস্থায় রয়েছে, অ্যাপ্লাই ওকে। তো এইভাবে করে আপনি অর্থাৎ যেটা করতে পারবেন, আপনার এক্সেলের যে ইন্টারফেস রয়েছে সেটা কিন্তু ওপেন করতে পারেন। বেসিক্যালি কিন্তু এক্সেলের ইন্টারফেসটি আপনার ওপেন করা হয় এই ডেস্কটপের যে শর্টকাট আইকন থেকে, অথবা টাস্ক বারে দেওয়া থাকে সেখান থেকে আমরা সবাই কম বেশ ওপেন করে থাকি। এছাড়াও আরো অনেক ভাবে কিন্তু এক্সেলটা কিন্তু ওপেন করা যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এইবার আপনাদেরকে দেখাবো এক্সেল ইন্টারফেসের মধ্যে কি কি রয়েছে। আপনি যখন এক্সেল ইন্টারফেসটি ওপেন করবেন, ওপেন করার পরে একদম উপরে বুক ওয়ান এক্সেল একটি নাম দেখতে পারবেন, যেটিকে বলা হচ্ছে টাইটেল বার বা ওয়ার্কবুক নেম। এটি বলার কারণ হচ্ছে যে আপনি যখন ওয়ার্কশিটে কাজ করে যে সেভ করবেন, যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন, ওই নামটাই কিন্তু মূলত আপনার এই টাইটেল বারে বা ওয়ার্কবুক নেম হিসাবে দেখাবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে টাইটেল বার বা ওয়ার্কবুক নেম। এরপরে টপ বারের একদম রাইট সাইডে আপনারা তিনটে আইকন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে মিনিমাইজ, একটি হচ্ছে ম্যাক্সিমাইজ, একটি হচ্ছে ক্লোজ বাটন। এই তিনটি বাটনকে সম্পূর্ণভাবে বলা হয় উইন্ডো কন্ট্রোলার। আপনি যখন মিনিমাইজ বাটনে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এক্সেল ইন্টারফেসটি আপনার টাস্ক বারে হিডেন হয়ে যাবে। এই যে আমি একটি ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এটি কিন্তু এখন টাস্ক বারে কি হয়ে গেছে, হিডেন হয়ে গিয়েছে। এটিকে আবার এই টাস্ক বারে গিয়ে ওপেন করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে আইকনটি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাইজ, এটির কাজ হচ্ছে যে আপনি যখন ম্যাক্সিমাইজ আইকনে ক্লিক করবেন, আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন, ছোট বড় করতে পারেন, ধরেন এতটুকু করলেন বা আবার এখান থেকে ছোট করলেন। আবার যখন এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে এটা পুরো পর্দা জুড়ে কিন্তু সেটি হয়ে যাবে। ওকে, এরপরে আরেকটি রয়েছে ক্লোজ বাটন অর্থাৎ ক্লোজ আইকন, যেটির কাজ হচ্ছে যে আপনি যখন এখানে ক্লিক করবেন সম্পূর্ণভাবে আপনি এক্সেল থেকে বের হয়ে যাবেন। যেমন আমি যখন এখানে ক্লিক করছি, করার পরে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ আমি এক্সেল থেকে বের হয়ে গেছি। এখন এটিকে আমি আবার একটু ওপেন করি, ওপেন করে আরেকভাবে দেখাই যে এটিকে কিভাবে ক্লোজ করা যায়। তো এটি করার জন্য আপনি কিবোর্ড থেকে, আবার বলছি এবার দেখাবো শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে আপনি এক্সেল থেকে বের হয়ে যেতে পারেন। কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে ফাংশনের F4 কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন আপনার কি এক্সেলের যে ইন্টারফেসটি ছিল সেটি থেকে কিন্তু বের হয়ে চলে আসছে। এরপর আসেন যে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যখন এই অল F4 কি ফাংশন ব্যবহার করবেন, যদি আপনার ওয়ার্কশিটে আপনি যদি ইতিমধ্যে কোনো কিছু লিখে থাকেন, এটিকে সর্বপ্রথম আগে সেভ করতে হবে। সেভ করার পরে অল্ট F4 কি ফাংশনে F4 কি প্রেস করলে সেটি অটোমেটিকলি সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু আপনার কাছে মেসেজ চাইবে যে সেভ করার জন্য। ওকে, এরপর আসেন যে এই টপ বারের লেফট সাইডে আপনারা তিনটি আইকন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সেভ আইকন, আনডু, রিডু আইকন। এই সম্পূর্ণটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, তা এই কুইক অ্যাক্সেস টুলবারে আপনি আরো অনেকগুলো আইকন ইনক্লুড করতে পারবেন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তারপর আসেন যে এই যে এখানে যে ফাইলটি রয়েছে, এখানে একটু খেয়াল করুন, এই যে এখানে একটা ফাইল রয়েছে, এই ফাইলে যখন ক্লিক করবেন এটাকে বলা হয় ব্যাক স্টেজ ভিউ। আবার বলছি এটাকে বলা হয় ব্যাক স্টেজ ভিউ, যেখানে আপনার হোম রয়েছে, নিউ নতুন একটা ওয়ার্কশিট ওপেন করতে পারবেন বা ওয়ার্কবুক ওপেন করতে পারবেন, ওপেন রয়েছে কোনো ফাইল ওপেন করতে পারবেন, সেভ এস রয়েছে, প্রিন্ট রয়েছে, মানে সেভ করতে পারবেন, প্রিন্ট রয়েছে, এগুলা সব ব্যাক স্টেজ ভিউতে রয়েছে। আবার যদি ব্যাকে ক্লিক করি আমরা আগের পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। ওকে, তো তারপর আসেন যে এরপরে এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র এগুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় ট্যাব। আর এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার রিবন। অর্থাৎ রিবনে বিভিন্ন ধরনের ফিচার্স থাকবে, কমান্ড থাকবে, গ্রুপ থাকবে, ট্যাব থাকবে। যেমন একটা রিবনের অধীনে অনেকগুলা ট্যাব থাকে, প্রতিটা ট্যাবের অধীনে আবার তাদের গ্রুপ রয়েছে, আবার প্রত্যেকটা গ্রুপের অধীনে তাদের আলাদা আলাদা বা কমান্ড রয়েছে। তো দেখুন এই যে হোমে, আমি হোম ট্যাবে রয়েছি, হোমের আন্ডারে অনেকগুলা গ্রুপ রয়েছে আলাদা আলাদা সেপারেটলি ভাবে। যেমন ধরেন এখানে ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, অ্যালাইনমেন্ট একটা গ্রুপ, এরকম করে ইনসার্ট ট্যাবে যান তাহলে দেখতে পারবেন এখানে টেবিল একটা গ্রুপ, ইলাস্ট্রেশন একটা গ্রুপ, চার্টস একটা গ্রুপ, এরকম করে প্রত্যেকটা ট্যাবে আপনার প্রতিটার জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে,
পাশাপাশি প্রত্যেকটা গ্রুপের আবার কমান্ডও রয়েছে। যেমন দেখেন, আপনি যখন এই যে এখানে ধরেন আপনি একটা কিছু টাইপ করলেন, জাস্ট এখানে একটা কিছু এখানে ধরেন টাইপ করলেন, টাইপ করার পরে এখন আপনি এটাকে একটা বোল্ড করতে চাচ্ছেন। তো বোল্ড কোথা থেকে করতে পারি? ধরুন এই যে ফন্ট একটা গ্রুপ রয়েছে, এই ফন্টের অধীনে একটা বি একটা কমান্ড রয়েছে, যে বি একটা কমান্ড, এই বি তে আমি যখন ক্লিক করি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? আপনার বোল্ড হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে যে মূল কাজ, মানে আপনার ট্যাবের অধীনে গ্রুপের অধীন থেকে একটা কমান্ড ব্যবহার করে আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন। ওকে, তারপর আসেন যে এই রিবনের নিচে বাম পাশে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় নেম বক্স বা সেল অ্যাড্রেস। অর্থাৎ এই ওয়ার্কশিটে যে ছোট ছোট বক্সগুলো দেখতে পাচ্ছেন, যখন যে বক্সে আমি সেল পয়েন্টারটা নিচ্ছি তখন দেখুন এই নেম বক্সে কিন্তু সেটি চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে আবার বলা হয় সেল অ্যাড্রেস। অর্থাৎ এখানে যেটি দেখতে পাচ্ছেন B2, এটাকে বলা হয় সেল অ্যাড্রেস বা নেম বক্স। ওকে, এরপর আসেন যে এটিকে চাইলে আপনি ছোট বড় করতে পারেন। হ্যাঁ, এটাকে এইভাবে টান দিয়ে ছোট বড় করতে পারবেন। এর পাশে যেটি রয়েছে এটাকে বলা হয় ফর্মুলা বার বা এডিটর বার। ফর্মুলা বার বা এডিটর বার, এটা কেন অর্থাৎ এটা কেন বলা হচ্ছে? দেখুন, আপনি এখানে যদি 1 2 3 লেখেন সেটা কিন্তু এই যে ফর্মুলা বারে কিন্তু উঠছে। আবার এটাকে চাইলে আপনি এখানে ক্লিক করে সেটাকে আবার এডিট করতে পারেন, সেটাকে আবার এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। মানে এখানে যা কিছু লেখেন, নাম্বার হোক ক্যারেক্টার হোক, যা কিছু লেখেন না কেন সেটা কিন্তু এই ফর্মুলা বারে উঠে। এখন আপনি যদি এই ফর্মুলা বারটা, এখন দেখুন এটা কিন্তু একটা চিকন বক্স রয়েছে, এটাকে যদি আপনি এক্সপান্ডেড করতে চান মানে একটু বড় করতে চান, তাহলে এর পাশে দেখুন ডান দিকে এই যে এর পাশে রয়েছে কিন্তু একটা ডাউন অ্যারো, এখানে জাস্ট একটা ক্লিক করুন, সেটা কিন্তু বড় হয়ে যাবে। এখন এই অবস্থা যা কিছু করেন সেটা এখান থেকে করতে পারবেন। আবার চাইলে যদি আপনি জানেন যে না আমি এটা চাচ্ছি না আগের অবস্থায়, তখন এই এটার যে টপ অ্যারো রয়েছে সে জাস্ট এখানে একটা ক্লিক করুন, তাহলে আগের অবস্থায় চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে ফর্মুলা ভারটা কিভাবে কাজ করে। এরপরে দেখুন নিচে এখানে একটি লম্বা একটি আপনার বার রয়েছে, যেটাকে বলা হয় লেফট এবং রাইট সাইড বার অথবা হরিজন্টাল স্ক্রল বার। এটা কিন্তু একটা স্ক্রল। দেখুন আমি যখন ডান দিকে যাচ্ছি তাহলে সেটা বাম দিকে শিফটটা যাচ্ছে, আমি যখন এখানে বাম দিকে যাচ্ছি সেটা ডান দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হচ্ছে লেফট এবং রাইট সাইড বার অথবা হরিজন্টাল স্ক্রল বার। এরপর আসেন যে ডান দিকে আরেকটা আছে, যে এটাকে বলা হয় টপ ডাউন স্ক্রল বার অথবা ভার্টিক্যাল স্ক্রল বার। অর্থাৎ আপনি উপরের দিকে যেতে পারবেন, নিচের দিকেও যেতে পারবেন। যদি আপনার অনেকগুলা ডাটা থাকে তখন দেখা গেছে স্ক্রলটা আপনি এই নিচের দিকে আসার জন্য এটাকে আপনি মুভ করে এইভাবে কিন্তু ড্র্যাগ করে কিন্তু নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই ভার্টিক্যাল স্ক্রল বার অর্থাৎ ব্যবহার করে। তাহলে এইটি হচ্ছে আপনার ভার্টিক্যাল স্ক্রল বার, এটিকে বলা হচ্ছে কি হরিজন্টাল স্ক্রল বার। ওকে, তো এরপর আসেন যে এই যে দেখুন এখানে আরেকটা বিষয় দেখাচ্ছে আপনাদেরকে, এ বি সি ডি যে অ্যালফাবেট গুলা দেখতে পাচ্ছেন বা ক্যারেক্টার গুলা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় কলাম হেডিং, এটিকে বলা হচ্ছে কলাম হেডিং। আর বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন যেমন 1 থেকে 1 2 3 যে নাম্বার গুলা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রো হেডিং। ওকে, তো দেখুন আপনি যখন এতে ক্লিক করবেন তাহলে এটাকে বলা হয় এ কলাম, এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে কি এ কলাম, নট লাইন। লাইন গুলাকে কিন্তু কলাম বলা হবে না, সম্পূর্ণটাকে বলা হয় এ কলাম। আবার যখন আপনি এই ওয়ানে ক্লিক করছেন এটাকে বলা ওয়ান রো, সম্পূর্ণটাকে বলা হয় কি ওয়ান রো, লাইন গুলাকে রো বলবে না, সম্পূর্ণ এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে কি রো। ওকে, তাহলে এই যে বি তে গেলাম বি কলাম, সি তে গেলে সি কলাম, আবার ওয়ানে গেলে ওয়ান কলাম ও ওয়ান রো, টু রো। ঠিক আছে, এখন আসেন এখানে একটা বিষয় আপনাদের কিছু দেখায় রাখি, সেটি হচ্ছে যে এটি পরবর্তীতে আমাদের লাগবে, যে এই যে আমি যে ছোট ছোট বক্সে ক্লিক করছি এই বক্স গুলাকে মূলত বলা হয় সেল। এই বক্স গুলাতে বলা হয় কি মূলত সেল বলা হয়। এখন সেল কেন অর্থাৎ বলছি সেল বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা কলাম একটা রো মিলে হচ্ছে একটা সেল। আবারও বলছি একটা কলাম একটা রো মিলে হচ্ছে একটা সেল। সেটা কিভাবে? যেমন ধরুন আপনি এই বক্সে একটা আপনি রাখলেন, ঠিক আছে, সেল পয়েন্টারটা এখানে রাখলেন, রাখার পরে একটু খেয়াল করুন আপনি কোন কলামে রয়েছেন, এই দেখুন সি কলামে রয়েছেন, তাই তো? আর কত নাম্বার রোতে রয়েছেন? সেটা হচ্ছে কি 5 নাম্বার রো। তাহলে এই যে এখন যে সেলটা রয়েছে এটা মূলত হচ্ছে যে C5। কেন বলা হচ্ছে? এর আগে বলেছি যে একটা কলাম একটা রো মিলে হচ্ছে একটা সেল। তাহলে যেহেতু সি কলামে রয়েছে কত নাম্বার রোতে? 5 নাম্বার রোতে, তাইলে আমরা C5 কে বলতে পারি একটা সেল অ্যাড্রেস বা সেল। ঠিক আছে, এটি কিন্তু জানা খুবই জরুরি, কেননা এই সেল সম্পর্কে যদি না জানেন তাহলে আমরা হিসাব নিকাশ কিন্তু করতে পারবো না, আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারবো না যে কোন সেলে কোনটা রয়েছে। যেমন আমি এখানে 2 লিখলাম, এখানে 5 লিখলাম, এখন আমাকে 2 আর 5 অর্থাৎ বলছে যে যোগ করার জন্য, তো 2 আর 5 যদি যোগ করতে চাই তো
আমি যদি সেলগুলো সম্পর্কে নাই জানি তাহলে তো আমি যোগ করতে পারবো না। তো দেখুন আমি যদি যোগ করতে চাই তাহলে এখানে কি রয়েছে, এই টুটা রয়েছে কি C5, দেখুন সি যেহেতু সি কলামে রয়েছে আর 5 নাম্বার রোতে, তাহলে C5, তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি C5। এটার আরেকটা শর্টকাট রয়েছে, এটা পরে দেখাবো, মানে এই ভিডিওতে দেখাবো, জাস্ট একটু বেসিক একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে এখন যে C5। ওকে, তারপরে আমি দ্বিতীয় সংখ্যার সাথে যেহেতু যোগ করব তাহলে একটা প্লাস দিব, এরপরে 5, এই A5টা কোন কলামে রয়েছে ই, আর এটা কত নাম্বার রোতে রয়েছে 7, তাইলে আমাদের সম্পূর্ণ সেলটা হবে কি E7, তাহলে এই যে E7, এরপর আমরা এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন এই যে 5 আর 2 কত 7। তাহলে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট যে ডাটা নিয়ে কাজ করতে গেলে বা নাম্বার হোক বা স্ট্রিং হোক, যেটাই হোক, আপনাকে সেল সম্পর্কে ভালো করে ধারণা থাকতে হবে। সেল সম্পর্কে ভালো করে ধারণা থাকলে আপনি যে কোনো ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে সহজ হবে। ওকে, তো এরপর আসেন যে এটি গেল আমাদের মানে সেল সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিলাম। এরপরে একটু দেখেন নিচের দিকে আসলে শীট 1 লেখা রয়েছে, এটা হচ্ছে শীট। এখানে মূলত একটা শীট রয়েছে। আপনি যদি আরো অনেকগুলা শীট চান যে এক এক শীটে এক এক ধরনের কাজ হবে, যেমন একটা শীটে আপনি ধরেন এমপ্লয়ীদের ইনফরমেশন, আবার আরেকটা শীটে হচ্ছে যে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স, আরেকটা শীটে যে অর্থাৎ দেখা গেছে যে এমপ্লয়ীদের অ্যানুয়াল যে স্যালারি সেটা রাখতে যাচ্ছেন, তখন দেখা গেছে এখান থেকে যে একটি আইকন রয়েছে যেটাকে বলে নিউ শীট আইকন, জাস্ট এখানে ক্লিক করলে, এই প্লাসে ক্লিক করলে দেখুন আপনার একাধিক শীট কিন্তু এখানে চলে আসছে। ওকে, আর এখানে দেখুন এই যে এখানে দুইটি অ্যারো রয়েছে, একটা হলো রাইট অ্যারো আর একটা হলো লেফট অ্যারো। এই দুইটাকে বলা হয় শীট স্ক্রলিং। অর্থাৎ আপনি এটাকে যদি একটু ছোট করে এখান থেকে টেনে নিয়ে আসেন, এখন দেখেন আপনি যদি এই যে রাইট এই অ্যারোটাতে ক্লিক করেন তাহলে দেখুন শীট মানে 5 পর্যন্ত গেলেন। আবার যদি এখানে যদি আপনি এই লেফট অ্যারোতে ক্লিক করেন তাহলে দেখুন একদম প্রথম যে শীটে, ওই শীটে কিন্তু অর্থাৎ চলে আসতে পারতেছেন। এছাড়াও আমরা এখানে ক্লিক করেও কিন্তু সেটা কিন্তু আমরা আসতে পারতাছি, বা এটাকে একটু বড় করে নিল, এভাবেও কিন্তু আমরা শীট 1, শীট 2, শীট 3 এভাবেও কিন্তু আসতে পারবো। তাহলে এগুলোকে বলা হয় শীট ট্যাব, আর এটাকে বলা হচ্ছে এই পাশের বাম পাশেরটাকে বলা হয় শীট স্ক্রলিং, আর এটাকে বলা হচ্ছে নিউ শীট আইকন। ওকে, তো এরপর আসেন দেখুন এখানে আপনারা চাইলে এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এই যে শীটগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন এখান থেকে আপনারা চাইলে যে শীটে অর্থাৎ যেতে চাচ্ছেন ওই শীটটাতে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে ওই শীটে কিন্তু এই যে চলে যেতে পারবেন। এই যে শীট 3 কিন্তু হাইলাইট অবস্থায় আছে, বোল্ড করা। হ্যাঁ, তো এইভাবেও কিন্তু আপনারা যেতে পারবেন। এইবার আসেন এরপরে আবার এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে যে এই যে নিচে দেখুন রেডি লেখা রয়েছে, রেডি অ্যাক্সেসিবিলিটি, এই সম্পূর্ণটাকে বলা হয় আপনার স্ট্যাটাস বার। এখন স্ট্যাটাস বারটা কেন বলা হচ্ছে, দেখুন আপনি যখন কোনো কিছু এখানে লিখেন, এখন দেখেন বর্তমানে কি রয়েছে, রেডি রয়েছে না? তো এই অবস্থায় যদি আপনি কিছু এখানে টাইপ করেন, ধরেন এখানে কিছু লিখলেন, এখন কি চাচ্ছে এন্টার, তো এন্টার দিলে আবারও সে কিন্তু রেডি হয়ে গেল, হ্যাঁ, পরবর্তী ডাটাটা এন্ট্রি করার জন্য। ওকে, আর আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে একটু খেয়াল করুন, আমি যখন এখানে 2 লিখলাম, এখানে ধরেন আপনার 4 লিখলেন, এখন এই দুইটাকে যখন আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু আরো 3টা অপশন চলে আসছে, এভারেজ, কাউন্ট, সাম করলে কত 4 আর 3 7, কাউন্ট করলে আপনার 2টা নাম্বার রয়েছে, আর এভারেজ হচ্ছে কি এটার এই দুইটার যোগ করে ভাগ করলে যেটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। চাইলে যে দেখুন আমি আরেকটা সংখ্যা লিখছি, লিখে যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে কয়টা আছে, এখন টোটাল 3টা। ঠিক আছে, আমি যদি 2টা নেই তাহলে সেই 2টা অর্থাৎ কাউন্ট করবে, সিলেক্ট করলে যে 2টা কিন্তু কাউন্ট করেছে। তো এই জিনিসগুলা কিন্তু এখানে আপনি অর্থাৎ দেখতে পাচ্ছেন, এখানে এভারেজ, কাউন্ট, সাম, এছাড়াও আপনি এখানে আলাদা করে আরো কিছু আপনি অপশন অ্যাড করতে পারেন। সেটি কিভাবে করবেন, সেটি করার জন্য এই যে স্ট্যাটাস বারে রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো দেখুন এখানে কিন্তু এই যে এভারেজ, কাউন্ট, পেজ নাম্বার এখানে রয়েছে বিধায় আপনি এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চাইলে আপনি যেমন এই যে মিনিমাম, ম্যাক্সিমাম, যেমন আমি যদি মিনিমাম করি তাহলে এই যে 4 আর 3 এর মধ্যে কে মানে সর্বনিম্ন মান সেটা কিন্তু দেখাবে। যেমন এই যে মিনিমামে ক্লিক করি, আর একটা হচ্ছে ম্যাক্সিমামে অর্থাৎ ক্লিক করলাম, এখন দেখেন এই যে মিনিমাম কত, ম্যাক্সিমাম 4 আর মিনিমাম কত 3, আর যদি এই তিনটাকে যদি অর্থাৎ সিলেক্ট করি নাম্বার, তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম কত 58, মিনিমাম কত 3, আর এভারেজ চলে আসছে, কাউন্ট এবং সাম চলে আসছে। তো এইভাবে করে আমরা স্ট্যাটাস বারে আরো অনেকগুলো অপশন আপনারা চাইলে করতে পারেন। ডিফল্ট ভাবে কিন্তু আপনার 3টি থাকে, একটা হলো কাউন্ট, একটা হচ্ছে সাম, আর একটা হলো এভারেজ থাকে। ঠিক আছে, ওকে, তো এরপর আসেন এর
ডান পাশে আরো 3টা অপশন এখানে আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলে ভিউ বাটন। অর্থাৎ এই ভিউ বাটনের মধ্যে একটা হচ্ছে যে আপনার নরমাল একটা আইকন থাকবে, আরেকটা হলো ফেজ লেআউট আইকন, আরেকটা হচ্ছে যে ফেজ ব্রেক ভিউ আইকন। ওকে, ফেজ লেআউটে যখন ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনি এরকম আলাদা আলাদা এই শীটের একটা শীটে অনেকগুলো পেজ থাকে আলাদা আলাদা, এই যে এই পেজগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আর যদি ফেজ ব্রেক দেন, ব্রেক ভিউতে করলে এরকম আপনারা দেখতে পারবেন বেসিক্যালি, ঠিক আছে। ওকে, তো মূলত ওয়ার্কশিটটা নরমাল অবস্থা থাকে, এই নরমাল অবস্থায় আমাদের মূলত থাকে। ওকে, এরপর আসেন যে এর ডান পাশে আপনারা একটি আরেকটি অর্থাৎ দেখতে পাচ্ছেন যেটাকে বলা হয় জুম স্লাইডার। যে জুম স্লাইডারের মধ্যে আপনার জুম ইন এবং জুম আউট রয়েছে, অর্থাৎ আপনি এই ওয়ার্কশিটটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আপনি বেসিক্যালি যখন এই মাইনাসে ক্লিক করবেন, এটাকে বলে জুম আউট, মানে ওয়ার্কশিটটা কি হবে আপনার ছোট হবে। ওকে, মানে এটা সর্বনিম্ন একদম সর্বনিম্ন যে মানটা রয়েছে পার্সেন্টেজে রয়েছে সেটা হচ্ছে 10 পর্যন্ত কিন্তু আপনি এরকম ভাবে ছোট করতে পারবেন। আর ডিফল্ট ভাবে কিন্তু সেটা কত থাকে আপনার 100-এ থাকে। ওকে, আর আর যদি চান যে না আমি চাচ্ছি যে ওয়ার্কশিটটা আরো বড় করতে, তাহলে আপনি এই প্লাসে ক্লিক করেন, এটাকে বলে জুম ইন, তাহলে সেটা কিন্তু বড় হবে। ওকে, আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাইলে সেটাকে আপনি 100 অবস্থায় নিয়ে আসতে পারেন। এছাড়াও আপনার চাইলে এই যে এখানে রাইট বাটন ক্লিক ডাবল ক্লিক করেন, বা এই যে 100% উপরে ক্লিক করলে এরকম একটা জুম একটি ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আপনারা চাইলে কাস্টম, আপনারা এখানে চাইলে যদি জানতেন না আমি 65 দিতে চাচ্ছি, সেটা দিয়ে ওকেতে ক্লিক করলে সেটা 65-র একটা ওয়ার্কশিটের একটি জুম মানে জুম আউট হয়ে যাবে, ঠিক আছে, 100% যেহেতু নিচে। আর চাইলে যদি চান যে না আমি 100-এর উপরে চাচ্ছি, 110 120, তাহলে এখানে আপনি 125 করে দেন বা 120 করে দেন, যেটা করেন করলে এই শীটটা 100 তুলনায় একটু বেশি জুম হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে জুম ইন এবং জুম আউট করতে হয়। ওকে, এরপর হচ্ছে যে আরো কিছু বাকি রয়েছে, সেগুলো একটু দেখে দিচ্ছি। দেখুন এখানে এই রিবনের সাথে আরেকটি এই যে ডাউন অ্যারো রয়েছে, এটাকে বলা হয় রিবন ডিসপ্লে অপশন। এখানে জাস্ট ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আরো 3টা অপশন রয়েছে। যেমন এখন বর্তমানে অলওয়েজ শো রিবন, অর্থাৎ এই রিবনের সাথে সাথে এই রিবনের প্রতিটা ট্যাবের অধীনে আলাদা আলাদা যে গ্রুপ রয়েছে, কমান্ড রয়েছে, সেটা কিন্তু একত্রে দেখাচ্ছে। আপনি যদি শো ট্যাব অনলি দেন তাহলে দেখতে পারবেন শুধুমাত্র ট্যাবগুলো দেখতে পারবেন, কিন্তু এর প্রতিটা ট্যাবের অধীনে যে গ্রুপ ছিল, কমান্ড ছিল, সেটা কিন্তু দেখতে পারবেন না। আপনি যখনই এই ট্যাবে ক্লিক করবেন তখন কিন্তু সেটা শো করবে, যেমন বাইরে যখন ক্লিক করেন সেটা কিন্তু আর শো করবে না। ওকে, তো এছাড়াও আপনারা যদি ফুল স্ক্রিন মোডে চান ফুল স্ক্রিন মোড করতে পারবেন। আবার যদি আগের অবস্থা চান অলওয়েজ শো রিবন, এখানে জাস্ট ক্লিক করুন তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখুন এই যে এখানে যে ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্কশিটের মধ্যে একদম কর্নারে একটি আইকন রয়েছে, বা এটাকে বাটন বলা হয়, কর্নার বাটন বা সিলেক্ট অল বাটন। এখানে জাস্ট ক্লিক করলে পুরো শীটটা কি হয়ে যাবে আপনার সিলেক্ট হয়ে যাবে। এখন আরেকটি কথা বলে নেই যে এই যে প্রত্যেকটা ট্যাবের অধীনে গ্রুপ যে রয়েছে, গ্রুপের পাশে আরেকটি আইকন রয়েছে, দেখেন অ্যাঙ্গেল একটা অ্যারো আইকন রয়েছে, এটাকে বলা হয় ডায়ালগ বক্স লঞ্চার। এটাকে বলা হচ্ছে ডায়ালগ বক্স লঞ্চার। আমি এই ভিডিওতে এটার ব্যাপারে আরো ডিসকাস করব একটু পরে, তার আগে বলে নিচ্ছে কোনটার কি নাম। এটাকে এই প্রত্যেকটা দেখেন গ্রুপের অধীনে এই জিনিসগুলো প্রায় রয়েছে, এটাকে বলে ডায়ালগ বক্স লঞ্চার রয়েছে। এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন যে একটি ডায়ালগ বক্স ওপেন হবে। ওকে, তো এরপর হচ্ছে যে এই শীটে একটা এক্সেল শীটে কয়টা কলাম থাকে, কয়টা রো থাকে, অর্থাৎ কয়টা কলাম কয়টা রো থাকে, এটা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পরে আমরা যদি কন্ট্রোল ডাউন এরোতে ক্লিক করি বা এরকম, আচ্ছা এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি, জাস্ট কন্ট্রোল ডাউন এরো। তাহলে দেখুন কন্ট্রোল ডাউন অ্যারো দিলে এই যে দেখুন এখানে 10,48,576টি আপনার কি রয়েছে, কলাম রয়েছে। ওকে, আমি আবার কন্ট্রোল আপ অ্যারো দিয়ে উপরে একদম চলে গেলাম 1 নাম্বার হতে। ওকে, এবার আসেন আমরা যদি দেখতে চাই যে আমাদের টোটাল কয়টা কলাম রয়েছে, এটা যদি দেখতে চাই কন্ট্রোল রাইট অ্যারো দিলাম, কিন্তু এখানকার মধ্যে দেখুন এটা কিন্তু XFD পর্যন্ত কলাম রয়েছে, কিন্তু এখানে কয়টা কলাম রয়েছে এটা কিন্তু আমরা জানতে পাচ্ছি না। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে জাস্ট এই যে কর্নারে একটা ক্লিক করেছে, অর্থাৎ চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে দেখুন আপনার উপরে কিন্তু দেখাচ্ছে 10,48,576, আর মানে রো, আর রয়েছে কলাম রয়েছে 16,384, সি লেখা আছে কলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এক্সেল শিটে আপডেট ভার্সনের যে এক্সেল অর্থাৎ এক্সেল অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা রয়েছে সেখানে কলাম রয়েছে 16,384টি, আর রো রয়েছে 10,48,576টি। আশা করি বুঝতে পেরেছেন যে এই এক্সেল ইন্টারফেসের মধ্যে
মধ্যে মানে কোনটাকে কোন নামে ডাকা হয়। এছাড়াও আরেকটি রয়েছে যে এই যে এখানে দেখুন, এখানে সার্চ একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার এই এক্সেলের মধ্যে যে ফাংশন গুলো রয়েছে, ফর্মুলা অর্থাৎ রয়েছে, এছাড়া আদার্স যে কমান্ড গুলো রয়েছে সে এইখান থেকে কিন্তু আপনি হেল্প নিতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে হেডার এন্ড ফুটার, তাহলে এই হেডার এন্ড ফুটার ক্লিক অর্থাৎ হেডার এন্ড ফুটার ক্লিক করলে অটোমেটিকলি সেখানে চলে যাবে। এছাড়াও আপনি যদি চান যে না আমি এই আবার সার্চে ক্লিক করলাম এখান থেকে, বা আমি একটু শিটে যাই, এই শিটে যাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখান থেকে ধরুন আপনি এখান থেকে আবার সার্চ করলেন যে ডেট এন্ড টাইম, তাহলে এই ডেট এন্ড টাইমে ক্লিক করে যদি চান যে না ডে, তাহলে ডে ফাংশনটা কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আপনারা এই সার্চে ক্লিক করে ফর্মুলা বা ফাংশন নিয়ে আপনারা একটা সাহায্য পেতে পারেন। ওকে, তো এরপর আসেন যে এগুলা ছিল আমাদের অর্থাৎ মূলত এক্সেল ইন্টারফেসের কি কি ধরনের জিনিস রয়েছে, কোনটার কি নাম, এটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য কাজটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। আশা করি এতটুকু অংশ আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওতে আপনারা এতটুকু অংশ বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর এখানে এই যে আমি যে মাউস পয়েন্টারটা লাগাচ্ছি এটাকে মূলত এক্সেলে বলা হচ্ছে যে সেল পয়েন্টার। আবারও বলছি, এটাকে মূলত বলা হচ্ছে এক্সেলে সেল পয়েন্টার বলা হচ্ছে। এবার আমরা দেখবো যে এক্সেলে কিভাবে নেভিগেট করতে হয়। অর্থাৎ নেভিগেট মানে হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে দ্রুত মুভমেন্ট করতে হয়, এই জিনিসগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম যেটি দেখাবো সেটি হচ্ছে যে ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরিজন্টাল স্ক্রল বার নিয়ে। তো দেখুন এখানে এই যে ভার্টিক্যাল যে স্ক্রল বারটি রয়েছে এটি আপনি কিভাবে মুভমেন্ট করবেন, এটি কয়েকভাবে করা যায়। যেমন ধরুন আপনি যখন এখানে কার্সরটা নিবেন পয়েন্টারটা, তখন এটার উপরে মাউসের অর্থাৎ বাম বাটন চেপে ধরে এইভাবে কিন্তু আপনি নিচের দিকে কিন্তু আসতে পারবেন, এই যে নিচের দিকে আসতে পারবেন। আবার মাউসের বাম বাটন চেপে ধরে উপর দিকে কিন্তু যেতে পারবেন। এটি একটি বিষয় গেল। আরেকটি বিষয় কোনটি? আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এই যে এখানে দেখুন এখানে একটি ডাউন অ্যারো রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলেও সেটা কিন্তু যাবে। এটা সবচেয়ে বোঝা যাবে। যেমন ধরেন আমি একটু এই এন্টার দিয়ে যাই, তাহলে দেখেন এই যে উপরের দিকে যদি আমি মাউসের বাম বাটন চেপে ধরে এটার উপরে নিয়ে যাই তাহলে উপরের দিকে যাবে। আর যদি আমি নিচের দিকে যাই তাহলে নিচের দিকে সে আসবে। অথবা এই যে এখানে একটি আপ অ্যারো রয়েছে, এখানে জাস্ট ক্লিক করুন তাহলে উপরের দিকে কিন্তু সে যাচ্ছে। হ্যাঁ, আবার নিচেরটাতে অর্থাৎ যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে সে যাবে। এইভাবে করে কিন্তু আপনারা কি করতে পারবেন, ভার্টিক্যাল স্ক্রল বারটা নিয়ে মুভমেন্ট করতে পারবেন, উপরে নিচ করতে পারবেন। ওকে, তেমনি করে আপনি এই যে এখানে যে হরিজন্টাল স্ক্রল বারটি রয়েছে সেটির মাধ্যমেও কিন্তু করতে পারেন। যেমন আমি এখানে জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি। এখন দেখুন এই যে আমি যদি এটাকে যদি এখন একদম প্রথমের দিকে আনতে চাই তাহলে এই হরিজন্টাল যে স্ক্রল বারটি রয়েছে এটার উপরে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে আমি টেনে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কিন্তু সেটা কিন্তু বাম দিকে চলে আসলো। আর যদি ডান দিকে অর্থাৎ নিতে চাই তাহলে কি করতে হবে, এটাকে চেপে ধরে এভাবে আবার নিয়ে আসতে পারি। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটি কিভাবে, এই যে এটি আছে না, এই যে এখানে রাইট যে আইকনটা রয়েছে অ্যারো আইকনটা, এখানে জাস্ট ক্লিক করুন তাহলে কিন্তু সে অর্থাৎ পিছনের দিকে যাচ্ছে, শীটটা কিন্তু আপনার সামনের দিকে যাচ্ছে। আবার যখন আপনি লেফট অ্যারোতে ক্লিক করুন তাহলে দেখুন সেটা কিন্তু আপনার পূর্বের অবস্থায় ফিরে আসতেছে। এইভাবে করে আপনার লেফট রাইট আবার ভার্টিক্যালের ক্ষেত্রে টপ ডাউন করতে পারবেন। ওকে, তো এরপর আসেন যে অ্যারো কি নিয়ে আমরা একটু আলোচনা করি। অ্যারো কিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই এক্সেল শিটের জন্য। যেমন আমি যখন এই বক্সে কার্সরটা রাখলাম, রাখার পরে এখন একটু খেয়াল করুন আমি চাইলে অ্যারো কি দিয়ে সেটাকে মুভমেন্ট করতে পারবো। যেমন আমি যখন রাইট অ্যারো দিব তাহলে সে দেখা গেছে একটা সেল থেকে রাইট অর্থাৎ রাইটের যে সেলটা রয়েছে সেখানে কিন্তু সে চলে আসলো। আবার আমি যদি নিচে দেই তাহলে ডাউন অ্যারো কি প্রেস করলাম তাহলে সে নিচের সেলে আসলো। আবার যদি লেফট দেই তাহলে দেখুন সে কিন্তু লেফটের যে সেল রয়েছে সেখানে কিন্তু গিয়েছে। হ্যাঁ, এইভাবে করে আপনি কি করতে পারেন, মুভমেন্ট করতে পারবেন বিভিন্ন এই এক্সেল থেকে আরেক সেলে কিন্তু আপনি মুভমেন্ট করে যেতে পারবেন খুব দ্রুত। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে নেভিগেট। এবার আসেন যে আমরা দেখব একটা শীটের মধ্যে মানে এক লাফে আমরা কিভাবে নির্দিষ্ট একটা পেজের নির্দিষ্ট রুটে যেতে পারে। যেমন আপনি যখন ফেজ ডাউন কি প্রেস করবেন, ফেজ ডাউন কি, যেমন আপনার ওখানে অনেকগুলো ডাটা রয়েছে, আপনি ফেজ ডাউন কি যদি একবার প্রেস করেন তাহলে দেখতে পারবেন এই যে 22তম রো অর্থাৎ 1 থেকে 22তম রো পর্যন্ত আপনি যেতে পারছেন ফেজ ডাউন কি ব্যবহার করে একবার। আবার যখন আবারও দেখাই পেজ ডাউন দিলে আবারও দেখুন 43 আসছেন, অর্থাৎ সে এখানে যেটা হচ্ছে কি 21 করে বা 20 করে কিন্তু সে কিন্তু পেজ ডাউন হচ্ছে, অর্থাৎ পেজ ব্রেক করতেছে। হ্যাঁ, এরপর আসেন আপনি যখন পেজ আপ দেন তাহলে দেখুন সে কিন্তু আবার
20/21টা রো পরে যায় সে কিন্তু ওখানে থেমেছে। আবার দেখুন একদম 1 নাম্বার রোতে গেছে। তো এটাকে বলা হচ্ছে যে পেজ ডাউন করলে 20/21 রো পর্যন্ত যাবে, আবার পেজ আপ করলে সেটা আরো উপরে মানে উপরের দিকে আবার 20 কিংবা 21 রো পর্যন্ত যায় থামবে। ওকে, এরপর আসেন আপনি যদি ডান দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যেতে চান তখন আমরা যেটা ব্যবহার করব অল পেজ ডাউন। অল কি চেপে ধরে পেজ ডাউন কি ব্যবহার করেন তাহলে দেখেন এই যে ইউ কলামে কিন্তু চলে আসছে। আবার যদি এখানে ব্যবহার করেন অল কি চেপে ধরে পেজ ডাউন তাহলে দেখুন এ ও কলামে চলে আসছে। হ্যাঁ, এরকম করে আপনি যখন অল কি চেপে ধরে পেজ আপ অর্থাৎ কি প্রেস করবেন তখন দেখবেন যে পিছনের কলামে চলে আসছে ইউতে। হ্যাঁ, এখানেও সেম 20 থেকে 21টা কলামের পরে যায় সে কিন্তু পেজ কি হচ্ছে মানে পেজটা ব্রেক হচ্ছে। হ্যাঁ, মানে কলাম ব্রেক হচ্ছে। তেমনি করে আবার যখন অল কি চেপে ধরে পেজ আপ দেন তাহলে একদম প্রথম কলামে এই কলামে কিন্তু চলে আসবে। এটা একটি বিষয় গেল। এরপর আসেন যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনি যদি এখন আসেন প্রথম এ কলামে মানে এ কলামে রয়েছে, আপনি যদি চান যে সর্বশেষ কলামে চলে যাওয়ার জন্য তখন আপনি যেটি করতে পারেন কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করুন। তাহলে দেখুন এখানে সর্বশেষ যে কলামটি রয়েছে XFD সেই কলামে কিন্তু চলে আসছেন। ওকে, আবার যদি প্রথম কলামে চলে আসতে চান কন্ট্রোল চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন তাহলে দেখবেন প্রথম যে কলামটি রয়েছে সেই কলামে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। ওকে, এরপর আসেন যে এখন আমরা 1 রোতে রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে একদম সর্বশেষ রোতে অর্থাৎ যেতে চাচ্ছেন তখন হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করুন তাহলে দেখবেন সর্বশেষ যে রো রয়েছে সেই রোতে কিন্তু চলে আসছেন। হ্যাঁ, আবার যদি একদম সর্বপ্রথমের যে রোটা রয়েছে ফার্স্ট রো ওখানে যদি চলে যেতে চান একদম লাফ দিয়ে তাহলে হচ্ছে কি কন্ট্রোল চেপে ধরে আপ অ্যারো কি প্রেস করুন তাহলে দেখবেন 1 নাম্বার রোতে কিন্তু এই যে আমরা চলে আসছে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর আসেন যে আমরা কিভাবে শীট ট্যাগ গুলাকে এই যে এখানে যে শীট 1 শীট 2 শীট 3 শীট 4 শীট 5 দেখতে পাচ্ছেন, যেমন আমি এটাকে 1 দিলাম, শীট 1 দিলাম, এটাকে আমরা শীট 2 দিলাম। জাস্ট একটু বোঝার জন্য আমরা এই জিনিসটা একটু করে নিচ্ছি। এটাকে আমরা 3 দিলাম, এটাকে আমরা 4 দিলাম। জাস্ট আমরা যখন এক শীট থেকে আরেক শীটে মুভ করব এটা যেন সহজে বুঝতে পারি যে এটা শীট 1 শীট 2 শীট, এই জন্য আমি মূলত এই নাম্বারটা দিয়েছি ওখানে। ওকে, এখন আসেন আমরা এক শীট থেকে আরেক শীটে কিভাবে মুভমেন্ট হতে পারে। যেমন অর্থাৎ যেমন ধরুন আপনি যখন এই শীট 1 এ রয়েছেন, শীট 1 এ থাকাকালীন কন্ট্রোল চেপে ধরে ফেস ডাউন কি অপশনে প্রেস করেন তাহলে দেখেন এখন আসেন কোথায় শীট 2, এই যে শীট 2। হ্যাঁ, এরপর আসেন আবার যদি কন্ট্রোল ফেস ডাউন কি প্রেস করেন এখন আসেন কোথায় শীট 3। এইভাবে করে আপনার যতগুলো শীট থাকবে এইভাবে করে সিকোয়েন্সিয়াল ভাবে আপনি এক শীট থেকে আরেক শীটে রাইট সাইডে যেতে পারছেন। আবার যদি চান যে না আমি ব্যাকে যাব, এক শীট পিছনে যাব, তাহলে শীট কন্ট্রোল কি চেপে ধরে ফেস ডাউন কি অর্থাৎ ফেস আপ কি প্রেস করুন তাহলে দেখুন এখন শীট 3 তে আছেন। আবার যদি কন্ট্রোল চেপে ধরে ফেস আপ কি প্রেস করুন তাহলে দেখুন শীট 2 তে রয়েছে। এরকম করে আপনি যদি লেফট দিকে যেতে চান এক শীট থেকে আরেক শীটে তখন হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ফেস আপ কি প্রেস করতে হবে। এটি আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন। এইবার আসেন, এবার আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে এই যে এখানে জুম ইন জুম আউট আপনারা চাইলে জুম ইন জুম আউটও কিন্তু নেভিগেটরের মাধ্যমে করতে পারবেন। তো এই জিনিসটি কিভাবে করবেন, এই জিনিসটি করার জন্য আপনারা আপনাদের যে মাউস রয়েছে মাউসের মাঝখানে একটা হুইল রয়েছে, হ্যাঁ একটি চাকা রয়েছে, এটিকে যখন আপনি নিচের দিকে অর্থাৎ ডাউন করবেন, আবারও বলছি আপনি যখন হুইলটাকে স্ক্রল ডাউন করবেন কন্ট্রোল চেপে ধরে আবার ধরি কন্ট্রোল চেপে ধরে হুইলটাকে ডাউন করবেন তখন দেখতে পারবেন আপনার এটি জুম হবে, এটি কি হবে জুম হবে। আবার যখন আপনি কন্ট্রোল চেপে ধরে এটিকে যখন আপনি আপ করবেন হুইলটাকে যখন আপ করবেন তখন দেখবেন অর্থাৎ আপনার এটি কি জুম আউট হবে। একটা হচ্ছে জুম ইন হবে, কন্ট্রোল চেপে ধরে ডাউন করলে হুইলটাকে অর্থাৎ ইন হবে জুম ইন, আর যখন আপনি এটাকে ডাউন করবেন হুইলটাকে কন্ট্রোল চেপে ধরে তখন সেটি হবে কি জুম আউট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে এটি কিভাবে করে। ওকে, তো এরপর আসেন এরপর এটিকে আরেক ভাবেও আপনারা করতে পারবেন। আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কন্ট্রোল অল্টার কি চেপে ধরে, কন্ট্রোল অল্টার কি চেপে ধরে প্লাস কি প্রেস করেন, প্লাস কি দেখুন এই যে জুম হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আপনার 15 করে কিন্তু সে জুম হচ্ছে। ঠিক আছে, 15% করে। আর যখন কন্ট্রোল অল্টার চেপে ধরে মাইনাস কি প্রেস করবেন, আবার বলি মাইনাস কি প্রেস করলে কিন্তু সে দেখুন এই যে আমি এখানে এই যে মাইনাস কি প্রেস করলাম 15 করে কিন্তু সে কিন্তু কি হচ্ছে জুম আউট হচ্ছে, জুম
আউট। আশা করি বুঝতে পেরেছেন যে জুম ইন করার জন্য কন্ট্রোল অল্টটা চেপে ধরে প্লাস কি, আর জুম আউট করার জন্য কন্ট্রোল অল্টটা চেপে ধরে মাইনাস কি প্রেস করবেন, তাহলে কিন্তু দেখবেন জুম ইন জুম আউট দেখতে পারবেন। ওকে, তো এরপরে আসেন, এরপরে আরেকটা জিনিস আমরা অর্থাৎ দেখতে পারি, সেটা হচ্ছে যে আপনি যদি নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক সেলে যেতে চান, যেমন আমি এখন আহ এখন এখন যে সেলে রয়েছে সেটা হচ্ছে A1 সেল, তাই তো? এখন আপনি চাচ্ছেন যে E7 সেলে যাবেন, তখন কিভাবে করবেন? এই যে এখানে যে নেম বক্সটা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে এটিকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে এখানে লিখে দিতে পারেন E7, তাহলে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন আপনি E7 সেলে কিন্তু অটোমেটিকলি চলে যেতে পারবেন। মানে আপনি স্পেসিফিক একটা সেল সম্পর্কে জানেন যে এই সেলে আমার ডাটাটা রয়েছে, তখন আপনি এই নেম বক্সে জাস্ট ওই সেলের নামটা এখানে লিখে দিবেন। ওই সেলের নামটা লিখে দিতে যেমন R5, তাহলে দেখুন এই যে R5 এর যে সেলটি রয়েছে সেখানে কিন্তু চলে আসছে। আশা করি এটিও বুঝতে পেরেছেন। এবার আসেন, এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে রো সিলেক্ট করা যায়, কিভাবে কলাম সিলেক্ট করা যায়, সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। একটু খেয়াল করুন, রো যদি আপনি সিলেক্ট করতে চান, যেমন এখানে যেটি রয়েছে সম্পূর্ণ রোটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা এখান থেকে এভাবে মাউস দিয়ে ক্লিক করতে পারি, কিন্তু কিবোর্ডের মাধ্যমে কিভাবে করতে পারি আমরা, সেটি হচ্ছে যে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, তাহলে দেখুন সম্পূর্ণ রোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, সম্পূর্ণ রোটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আর যদি আমরা চাই যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে দেখবেন যে পুরো শিটটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেওয়া মানে হচ্ছে কি, একটু বলি, আমি যেহেতু কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়েছি, খেয়াল করেন রাইট অ্যারো, তাহলে কি সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়েছে, তাই তো? আর যদি আমি এই অবস্থা থাকাকালীন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে দেখুন একটা কলাম সিলেক্ট হবে। তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলে একটা রো সিলেক্ট হবে, আর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিলে আপনার যেটা হবে কি, সেটা হচ্ছে যে একটা কলাম সিলেক্ট হবে। আর যদি সম্পূর্ণ শিটটা যদি সিলেক্ট করতে চান, তখন আপনাকে যেটা করতে পারেন, আপনি দুইটি কাজ, একটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করুন, তাহলেও কিন্তু সিলেক্ট হবে, অথবা কন্ট্রোল শিফট কি চেপে ধরে স্পেস বার, আবার বলছি কন্ট্রোল শিফট কি চেপে ধরে স্পেস বার কি প্রেস করেন, তাহলে সম্পূর্ণ শিটটি সিলেক্ট হবে। এছাড়া আমরা মাউসের মাধ্যমে দেখেছি, এই যে এখানে যে কর্নার বাটনটি রয়েছে, সে এখানেও যদি আমরা ক্লিক করি, তাহলে সিলেক্ট অল, অর্থাৎ এই এই সম্পূর্ণ সিলেক্টটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা শিটের মধ্যে নেভিগেট করতে হয়, বিভিন্ন মানে সেলকে কিভাবে মুভমেন্ট করতে হয়, শিটের এক শিট থেকে আরেক শিটে কিভাবে মুভমেন্ট করতে হয়, স্ক্রলিং কিভাবে করতে হয়, জুম ইন জুম আউট কিভাবে করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখেছেন। তো এইবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে রিবন এবং ট্যাব নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই যে আমরা তো বলেছি সম্পূর্ণটাকে রিবন বলা হয়, আর রিবন জিনিসটা কি? রিবন জিনিসটা হচ্ছে মূলত আপনার এখানে বিভিন্ন ধরনের ফিচার্স থাকবে। ফিচার্স বলতে এখানে বিভিন্ন ধরনের কাজগুলো থাকবে, মানে প্রত্যেকটা গ্রুপের অধীনে তাদের যে কমান্ডগুলো রয়েছে, এক এক কমান্ডের এক এক ধরনের কাজ থাকবে। এখন এই কমান্ডগুলা এক একটা ট্যাবে এক এক ভাবে রয়েছে, মানে বিভিন্ন গ্রুপে রয়েছে। তো আসুন আমরা এই রিবন এবং ট্যাব সম্পর্কে ভালো করে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, আমি আগেও বলেছি যে প্রতিটা ট্যাবের অধীনে তাদের গ্রুপ রয়েছে, প্রত্যেকটা গ্রুপের অধীনে তাদের নির্দিষ্ট কমান্ড রয়েছে। যেমন আমি যদি এখানে কিছু একটা টাইপ করি, আমি লিখলাম যে এখানে এমপ্লয়ি, অর্থাৎ ধরুন এমপ্লয়ি, এখানে লিখলাম আইডি, তারপরে এখানে লিখলাম এমপ্লয়ি নেম, এরপরে লিখলাম অর্থাৎ এমপ্লয়ি নেম, এরপর ডেজিগনেশন লিখলাম, জাস্ট এটা লিখলাম, এরপরে লিখলাম যে কন্টাক্ট। ওকে, তো এটি লিখলাম। লেখার পরে এখন ধরুন আপনি এটাকে চাইলে একটু বোল্ড করতে চান, তাহলে এটা সিলেক্ট করে যে বোল্ড করে দিলাম। আবার দেখা গেছে এটাকে একটু ইতালিক করলাম, আবার দেখা গেছে এটাকে আমি একটা কালার দিতে চাই, কালার দিতে পারেন এখান থেকে। এই যে দেখুন একটা কালার এখানে হয়ে যাচ্ছে, এই যে কালার। আমরা চাইলে এটাকে একটু জুম করি, জুম করলে বুঝতে পারবেন, এই যে এমপ্লয়ি। ওকে, আবার দেখা গেছে অ্যালাইনমেন্ট থেকে আমি এটাকে সেন্টার করে দিলাম, তেমনি করে এটাকে আমরা একটু অর্থাৎ বোল্ড করলাম, বোল্ড করে এটাকে আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি, এই যে কালার একটা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমরা গ্রুপের অধীনে যে একটা কমান্ড ব্যবহার করছি, এটা কোথা থেকে করছি? এই যে হোম ট্যাবের অধীনে থেকে কিন্তু করছি। আবার দেখা গেছে আপনি চাচ্ছেন যে এই এমপ্লয়ি আইডিটা বা অর্থাৎ এটাকে কপি করে আরেক জায়গায় রাখবেন বা শীট 2 তে রাখবেন, তখন আপনি যেটা করতে পারেন, এই যে এখানে কপি রয়েছে, কপিতে ক্লিক করে শীট 2 তে গেলাম, যাওয়ার পর আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেখানে রেখে জাস্ট এখানে পেস্ট করুন। তাহলে দেখুন এই যে পেস্ট করলাম, সরি এই যে পেস্ট করতে হবে, সরি পেস্ট, আমি আবার একটু দেখাচ্ছি, এখানে একটু মিস্টেক হয়েছে। এই যে
এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করে জাস্ট কপি করে এখান থেকে আমরা ধরেন শীট 3 তে দেখাই, শীট 3 তে এখানে গিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করি, তাহলে দেখুন এই যে এমপ্লয়ি আইডিটা চলে আসছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা ট্যাবের অধীনে তাদের কমান্ড রয়েছে, এই কমান্ডগুলো ব্যবহার করে আমরা কাজগুলা করতে পারবো। এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে এই যে এখানে যে রিবন নিয়ে আলোচনা করেছি, এই রিবনটাকে কিভাবে চেঞ্জ করা যায়। মানে আপনি চাইলে ট্যাব রাখতে পারেন, আবার চাইলে দেখা গেছে আপনি ট্যাব এবং গ্রুপ কমান্ড গুলো রাখতে পারেন, অথবা ফুল স্ক্রিন মোডও রাখতে পারেন। তো এটি কিভাবে করবেন, এটি করার জন্য এই যে দেখুন এই রিবনের একদম শেষের দিকে একটি আপনার ডাউন অ্যারো রয়েছে, আবার কখনো এখানেও থাকে এটা, হ্যাঁ এটাকে বলা হয় রিবন ডিসপ্লে অপশন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড, একটা হলো শো ট্যাব অনলি, আর একটা হলো অলওয়েজ শো রিবন। শো ট্যাব অনলি দিলে যেটি হবে সেটি হচ্ছে যে শুধুমাত্র ট্যাব দেখাবে, আর এটির উপরে যখন ক্লিক করবেন প্রত্যেকটা ট্যাবের ওখানে, তাহলে তার যে গ্রুপ রয়েছে বা কমান্ড গুলো রয়েছে সেগুলো শো করবে। ওকে, আবার বাইরে ক্লিক করলে সেটা কিন্তু আবার হিডেন অবস্থায় চলে যাবে। ওকে, আবার যদি আপনি এখান থেকে এই যে ডিসপ্লে অপশনে গিয়ে যদি এখান থেকে অলওয়েজ শো রিবন দেন, তাহলে দেখবেন যে এটা এই ডিফল্ট ভাবে যেভাবে ছিল আগের অবস্থায় সেভাবে কিন্তু থাকবে। এছাড়াও আপনি যদি এখান থেকে যে যদি ফুল স্ক্রিন মোড দেন, তাহলে দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন মোডে কিন্তু চলে আসছে। তো এটিকে যদি আপনি যদি দূর করতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে এটি চলে আসবে, কিন্তু আপনি যখন বাইরে ক্লিক করবেন সেটা কিন্তু আগের অবস্থায় ফুল স্ক্রিন মোডে চলে যাবে। তো এটি যেন না হয় সেজন্য এই 3 যে ডট রয়েছে এখানে ক্লিক করে জাস্ট এই ফুল স্ক্রিন মোড থেকে এই ডিসপ্লে রিবন ডিসপ্লে অপশন থেকে শো ট্যাব অনলি দিবেন বা অলওয়েজ শো রিবন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এই জিনিসটি কিন্তু আগের অবস্থায় চলে আসবে। এছাড়াও আমরা আরেকভাবেও দেখতে পারি, সেটি কিভাবে, শর্টকাট কমান্ডের মাধ্যমে। দেখুন আপনি যখন কন্ট্রোল চেপে ধরে ফাংশনের F1 কি প্রেস করুন, তাহলে দেখুন আমাদের গ্রুপ এবং কমান্ড কিন্তু অর্থাৎ হিডেন হয়ে গেছে, শুধুমাত্র ট্যাব রয়েছে। আবার যদি কন্ট্রোল চেপে ধরে ফাংশনের F1 কি প্রেস করুন, তাহলে দেখবেন যে সম্পূর্ণ আবার প্রতিটা ট্যাবের অধীনে কিন্তু তাদের যে গ্রুপ এবং কমান্ড রয়েছে সেগুলো কিন্তু ডিফল্ট ভাবে শো করবে আবার। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা শর্টকাট কমান্ড ব্যবহার করে কিন্তু এই রিবনটাকে হাইড করতে পারেন, আবার শো করতে অর্থাৎ পারেন। এছাড়াও আরেকভাবে করা যায়, 3 নাম্বার যে ধাপটি, সেটা হচ্ছে যে প্রতিটা ট্যাবের এই যে প্রত্যেকটা ট্যাব দেখতে পাচ্ছেন, এই ইনসার্ট ড্র যে কোনো ট্যাবের উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে দেখুন আপনার এখন ট্যাব দেখা যাচ্ছে, গ্রুপ এবং কমান্ড গুলো দেখা যাচ্ছে না। আবার যখন ডাবল ক্লিক করবেন তাহলে দেখবেন যে সেটি আগের অবস্থায় কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন দেখবো 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপটি হচ্ছে যে অল কি ব্যবহার করে কিভাবে আমরা রিবন ডিসপ্লে অপশনটা চেঞ্জ করতে পারি। সেজন্য প্রথমে অল কি চাপ দিবেন, একবার চাপ দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে রিবন ডিসপ্লে অপশনটি আমরা দেখেছি, এটার কিন্তু শর্টকাট একটি কমান্ড রয়েছে ZR, জাস্ট ZR প্রেস করবেন। করার পরে এই যে এখানে আপনি যখন যেটা চান সেটা এখান থেকে আপনাকে প্রেস করতে হবে। যেমন এই যে ফুল স্ক্রিনের জন্য F, শো ট্যাবের জন্য T, এরপরে এর জন্য কি অলওয়েজ শো রিবন। তো আমরা যখন T প্রেস করব তাহলে দেখুন শুধুমাত্র এখন কি দেখাচ্ছে, ট্যাব দেখাচ্ছে, কিন্তু গ্রুপ এবং কমান্ড দেখাচ্ছে না। অর্থাৎ এইভাবে করে আপনি যেটি করতে পারবেন, আপনি টোটালি আপনার এই রিবন ডিসপ্লের একবার আপনি ট্যাবগুলোকে মানে শুধুমাত্র ট্যাবগুলো রাখতে পারেন, অথবা দেখা যাচ্ছে ফুল স্ক্রিন মোডে রাখতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে ট্যাবের সাথে সাথে কমান্ড গ্রুপও থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে রিবন ডিসপ্লে অপশনটাকে কিভাবে চেঞ্জ করা যায়। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এতক্ষণ তো আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি, এইবার আমরা জানবো যে ওয়ার্কবুক কি, ওয়ার্কশিট কি, সেল কি। আবারও বলছি, ওয়ার্কবুক কি, ওয়ার্কশিট কি, সেল কি। আচ্ছা, ওয়ার্কবুক হচ্ছে যে আপনার একাধিক শীট নিয়ে, একাধিক ওয়ার্কশিট নিয়ে হচ্ছে যে সেল, মানে একাধিক ওয়ার্কশিট বা শীট নিয়ে হচ্ছে যে একটা ওয়ার্কবুক। অর্থাৎ একটা ওয়ার্কবুকে আপনার অনেকগুলা শীট থাকতে পারে, একটা শীটও থাকতে পারে, একাধিক শীটও থাকতে পারে। এটা নিয়ে হচ্ছে একটা ওয়ার্কবুক বা এক্সেলের একটা ফাইল বলা হয়। অর্থাৎ আপনি যে কোনো একটা শীট সেভ করার পরে আপনার যেটি হয় সেটি হচ্ছে যে আপনার একটা ওয়ার্কবুক বা এক্সেলের ফাইলে কিন্তু আপনার পরিণত হয়। ঠিক আছে, আর ওয়ার্কশিটটা হচ্ছে যে ওয়ার্কবুকের অধীনে আপনার মূলত ওয়ার্কশিট গুলা থাকে, আর এক একটা শীটে তাদের আলাদা আলাদা পেজ রয়েছে, এক একটা শীটে অনেকগুলা সেল রয়েছে, কলাম রয়েছে। ঠিক আছে, এক এক শীটে অনেকগুলা কলাম, অনেকগুলা রো নিয়ে হচ্ছে যে আপনার একটা শীট তৈরি হয়। আর প্রতিটা শীটের অধীনে কিন্তু আবার এই যে ছোট ছোট যে বক্স গুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হচ্ছে কি, সেল। এগুলাকে বলা হচ্ছে কি আপনার সেল বলা হচ্ছে। অর্থাৎ এই
একটা সেলেই তৈরি হয় একটা কলাম একটা রো, একটা সেল তৈরি হয় একটা কলাম একটা রো নিয়ে হচ্ছে যে একটা সেল অর্থাৎ তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম ওয়ার্কবুক হচ্ছে যে আপনার একাধিক ওয়ার্কশিট বা শিট থাকবে, এটা নিয়ে হচ্ছে যে ওয়ার্কবুক, যেটা একটা এক্সেল ফাইল হিসেবে আমরা জেনে থাকি। আর ওয়ার্কশিট হচ্ছে যে আপনার একটা ওয়ার্কবুকের অধীনে অনেকগুলো ওয়ার্কশিট থাকবে, যে শিটের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের রো কলাম থাকবে। এই রো কলামগুলো নিয়ে কিন্তু আমাদের একটা অর্থাৎ ওয়ার্কশিট তৈরি হয়। আবার এই ওয়ার্কশিটের মধ্যে একটি কলাম একটি রো মিলিয়ে তৈরি হয় একটি সেল, মানে যেই সেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নাম্বার বা ক্যারেক্টার ডাটাগুলো থাকে। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে একটা ওয়ার্কবুক তৈরি করতে হয়, তৈরি করে সেটাকে কিভাবে সংরক্ষণ করতে হয়, এই এই জিনিসগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে আমি এখানে বেসিক্যালি কিছু আমি একটু নাম লিখি, যেমন আমি এগুলোকে একটু আগের অবস্থায় একটু নিয়ে আসি। ওকে, তো এটি করার জন্য ওকে, তো দেখুন আমি এখানে লিখলাম স্টুডেন্ট আইডি, এটি লিখলাম। ওকে, এটা হচ্ছে কি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি এখানে দিলাম স্টুডেন্ট নেম। আচ্ছা, এখানে আগে পূর্বের অবস্থা আমার ছিল, আমি এটাকে একটু এখান থেকে জাস্ট আপনাদের এটা বোঝার জন্য ওকে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম, জাস্ট এটা যে লিখলাম নেম, আর এখানে লিখলাম যে আপনার ক্লাস, জাস্ট এটা লিখলাম। তো স্টুডেন্ট আইডি এখানে 01 দিলাম, এখানে দিলাম যে আব্দুল, এরপর আমি এখানে 2 দিলাম, এখানে দিলাম যে সুমন, এরকম দিলাম। দিয়ে এগুলাকে আমি এখানে করে দিচ্ছি 10, এটা 10 এরকম করে দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে আমি একটু এখান থেকে এই জিনিসটাও দেখাবো, একটু পরে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এরকম করলাম, করার পরে এই ফাইলটা মানে এই শীটটা আমি সেভ করতে চাচ্ছি। এখন দেখুন আমি যে কাজ করেছি এটা কোন শীটে রয়েছে, শীট 1-এ। চাইলে আপনি শীট 2-তে টিচারদের ইনফরমেশন রাখতে পারেন, চাইলে আপনি দেখা যাচ্ছে শীট 3-তে আবার স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শীট রাখতে পারেন, যেটা রাখেন না কেন আপনি এক এক শীটে এক এক ভাবে কাজ করতে পারেন। হ্যাঁ, তো এরপর এটাকে আপনি চাচ্ছেন যে এটাকে সেভ করার জন্য, অর্থাৎ আপনি চাচ্ছেন যে এই ওয়ার্কবুকটাকে সেভ করবেন বা এই ওয়ার্কশিটটাকে সেভ করবেন, করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে কোথায় যাবেন, সেভ বা সেভ এস। যখন নতুন আপনি একটা ওয়ার্কবুক তৈরি করবেন তখন আপনি ফাইলে গিয়ে সেভ বা সেভ এসে গেলে হবে। এখন এখানে দুইটা জিনিস রয়েছে, একটা হলো সেভ আর একটা হলো সেভ এস। সেভ কখন করবেন, সেভ এস কখন করবেন? দেখুন, যখন নতুন একটা ফাইল তৈরি করবেন, ওয়ার্কবুক তৈরি করবেন, তখন সেভ এস দিতে পারেন, সেভ এস দিবেন। আর যখন ওই ফাইলটা পুনরায় ওপেন করে সেভ মানে সেভকৃত ফাইলটা ওপেন করে যখন আবার পুনরায় কাজ করে আবার সেভ করতে যান তখন সেভ দিলে হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রথমে সেভ এস দিচ্ছি, যেহেতু একটা নতুন ফাইল। সেভ এস দিয়ে আমি ব্রাউজে গিয়ে এখান থেকে, যেহেতু ব্রাউজ এভাবেই যেতে হবে, ব্রাউজে গিয়ে এখান থেকে আপনারা যেটা করবেন, আপনি যেই জায়গায় সেভ করতে চাচ্ছেন জাস্ট ওই জায়গাটা সিলেক্ট করে এরপরে এখানে আপনি লিখলেন যে এক্সেল ইন্টারফেস, জাস্ট এখানে লিখলেন স্টুডেন্ট ইনফরমেশন, জাস্ট এটা লিখে আপনি কি করলেন, আপনি নির্দিষ্ট যেই লোকেশনে সেভ করতে চাচ্ছেন সেটি দিয়ে এরপরে সেভে ক্লিক করুন। এবার দেখুন আমি যে কি নামে সেভ করছি সেটা কি স্টুডেন্ট ইনফরমেশন না, এটা কোথায় দেখাবে, উপরে এই দেখুন টাইটেল বারে কিন্তু দেখাচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এই যে যখন এক্সেল ইন্টারফেসে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে উপরের নামটা হচ্ছে টাইটেল বার বা ওয়ার্কবুক নেম। দেখুন আমরা যে নামে সেভ করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এক্সেলের ফাইলগুলা মূলত সেভ হয় একটা এক্সটেনশন রয়েছে, সেটা কি এক্সেল এসএক্স। মানে এই যে রাইট বাটন ক্লিক করে দেখুন, এই যে প্রপার্টিসে গেলে আপনি দেখতে পারবেন এই যে এক্সেল এসএক্স, অর্থাৎ এই নামে কিন্তু মানে এটার এই এক্সেলের ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে এক্সেল এসএক্স। যেমন ওয়ার্ডের হচ্ছে কি ডক্স, পাওয়ার পয়েন্ট হচ্ছে পিপিটিএক্স, ঠিক আছে এরকম। তো এটারও একটা এক্সটেনশন রয়েছে এক্সেল এসএক্স। এরকম যদি ফাইল দেখেন তাহলে এইরকম এক্সটেনশন দেখলে বুঝতে হবে এটা একটা এক্সেলের ফাইল। আর যদি ডক্স দেখেন তাহলে বলতে হবে যে এটা ডকুমেন্ট ফাইল বা ওয়ার্ড ফাইল, ঠিক আছে। আর যদি পিপিটিএক্স দেখেন তাহলে তখন বুঝতে হবে কি পাওয়ার পয়েন্টের একটা ফাইল বা পাওয়ার পয়েন্টের এটা একটা কাজ। হ্যাঁ, ওকে, তো তাহলে আমরা কিভাবে সেভ করতে হয় সেটা কিন্তু দেখেছি। প্রথমে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ এসে গেলাম, এরপর ব্রাউজ অপশনে গেলাম, আমি যে জায়গায় সেভ করতে চাচ্ছি সেটা এখান থেকে লোকেশন সিলেক্ট করে এরপরে আমি ফাইল নেম দিয়ে যে নামে সেভ করতে চাচ্ছি সেটা দিয়ে সেভে ক্লিক করলে সেটি আমাদের কি হয়ে যাবে, অর্থাৎ ওই নামে সেভ হয়ে যাবে। এখন আসেন, সেভ তো হলো, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, ক্লোজ করার পরে আমি যে জায়গায় সেভ করছি সেখান থেকে এটা ওপেন করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? সেটি করার জন্য দেখুন আমি যখন ডেস্কটপে যেহেতু সেভ করছি সেখানে কি নামে সেভ করছি সেটা
এটা অবশ্যই আপনাকে এটা জানতে হবে, মনে রাখতে হবে। তাহলে এই যে দেখুন স্টুডেন্ট ইনফরমেশন, এটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, এই যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ওখানে যা যা কাজ করছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন ধরেন পরবর্তী দিন এসে আপনি আরেকটা নতুন স্টুডেন্টের ডাটা এন্ট্রি করলেন, জাস্ট আরেকটা নতুন স্টুডেন্টের ডাটা এখানে এন্ট্রি করলেন। ওকে, এন্ট্রি করার পরে এখন আপনি চাচ্ছেন যে এটাকে আবার সেভ করবেন। তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করবেন। কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করবেন। এই যে এস, জাস্ট এস প্রেস করলে কি হয়ে যাবে আপনার, অর্থাৎ আপনার যেটা হবে কি, এই এই নামে স্টুডেন্ট ইনফরমেশন নামে এটা পুনরায় আবার সেভ হবে। অথবা ফাইল মেনু থেকে ক্লিক করে সেভে ক্লিক করবেন, তাহলে সেটা কিন্তু ওই নামেই সেভ হবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করেন, যেমন আপনি যদি আরেকটা নতুন একটা ফাইল নিলেন, যেমন এটা ওপেন থাকবে, এই ফাইলে গিয়ে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, জাস্ট এখানে একটা ক্লিক করুন, তাহলে দেখুন সেটা কিন্তু এই যে চলে আসছে না, বুক ওয়ান নামে। এই যে দেখুন বুক ওয়ান নামে কিন্তু চলে আসছে। এছাড়াও আরেকভাবেও কিন্তু করতে পারেন, সেটা কিভাবে দেখুন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এন প্রেস করুন, তাহলে দেখেন এই যে বুক টু নামে কিন্তু আরেকটা ওয়ার্কবুক কিন্তু ওপেন হয়ে গিয়েছে, তাই না? কন্ট্রোল চেপে ধরে এন কি প্রেস করলে কি হবে, নতুন একটা ওয়ার্কবুক ওপেন হবে। ওকে, তো এবার আসুন, আপনার ধরেন এখানেও একটা ইয়া লিখলেন, যেমন এমপ্লয়ি বা প্রোডাক্ট নেম। আমি জাস্ট একটা ইয়াতে প্রোডাক্ট নেম এটা দিলাম, এখানে দিলাম যে অরেঞ্জ, তারপরে দিলাম যে অর্থাৎ সুগার, এরপরে দিলাম যে ব্যানানা, জাস্ট এরকম দিলাম। এখন এটাকে আপনি সেভ করতে চাচ্ছেন, তো সেভ করার সময় আমরা দেখেছি ফাইল থেকে অর্থাৎ সেভ এসে গেলে হয়। এটার আরেকটা শর্টকাট কমান্ড রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে অল কি চেপে ধরে ফাংশনের F2 কি প্রেস করুন। F2 কি, ফাংশনের F2 কি প্রেস করলে দেখতে পারবেন সরাসরি সেভ এস যে ডায়লগ বক্সটি আছে সেটা কিন্তু চলে আসবে। জাস্ট আপনি যেই জায়গায় সেভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে এরপরে এখানে আপনি কি করলেন, এই ফাইল নেম বক্সে সেই যে নামে সেভ করতে চান সেটি লিখে সেভে ক্লিক করেন জাস্ট, তাহলে দেখুন এই যে প্রোডাক্ট নামে আরেকটি ওয়ার্কবুক কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমি যদি এটা ক্লোজ করে দেই, এটাও যদি ক্লোজ করে দিই, তাহলে দেখেন এই যে প্রোডাক্ট নামে কিন্তু আরেকটি আমার ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ওয়ার্কবুক ওপেন করবেন। মানে আমি তো প্রথমে দেখিয়েছি যে এক্সেল ইন্টারফেসটি কিভাবে ওপেন করবেন, ওপেন করে কাজ করে সেটাকে কিভাবে সেভ করবেন, আবার সেভ করার পরে সেটাকে কিভাবে মানে ক্লোজ করে ওপেন করে আবার কিভাবে আবার কিছু লিখে আবার এটাকে পুনরায় সেভ করবেন ওই নামে, সেটিও দেখিয়েছি। এরপরে দেখেছি কিভাবে নতুন একটা ওয়ার্কবুক ওপেন করতে হয় শর্টকাট কমান্ড বা মাউসের মাধ্যমে, সেটিও দেখিয়েছি। এখন আপনাদেরকে যেটি দেখাবো, যেমন আমি এটিও কেটে দিচ্ছি, আপনি যেই ফাইলটি অর্থাৎ যে ফাইলটি আপনি ওপেন মানে সেভ করেছেন সেটি কিভাবে ওপেন করবেন। এটা অনেক ভাবে ওপেন করা যায়। চাইলে আপনি প্রথমে কি করতে পারেন, এক্সেলটি ওপেন করবেন, ওপেন করার পরে এই যে রিসেন্টে কিন্তু আপনার এগুলা কিন্তু দেওয়া আছে, যে প্রোডাক্ট, স্টুডেন্ট, এগুলো কিন্তু সব দেওয়া আছে। অর্থাৎ আপনি এখন যা যা যে ফাইলগুলো সেভ করেছেন সেটা কিন্তু রিসেন্টে কিন্তু দেওয়া থাকবে। এখান থেকেও কিন্তু আপনি ক্লিক করলে সেটি ওপেন হয়ে যাবে। এছাড়াও আরেকভাবে করা যায়, সেটি কিভাবে, সেটি হচ্ছে যে আপনি যে ফাইলটি ওপেন করতে চাচ্ছেন সেটির উপরে মাউসের বাম বাটন অর্থাৎ সেটির উপরে নিয়ে ডাবল ক্লিক করলে কিন্তু সেটি কিন্তু ওপেন হয়ে যায়। এরকম ভাবে করা যায়। তাছাড়াও আরেকভাবে করা যায়, সেটা কি, এক্সেলটি ওপেন করে ফাইলে গিয়ে আপনি যেটি করতে পারেন, এই যে ওপেনে ক্লিক করতে পারেন, ওপেনে ক্লিক করে ব্রাউজে যেতে পারেন, ব্রাউজে যে এখান থেকে এই যে স্টুডেন্ট ইনফরমেশন, জাস্ট এখানে একটা ক্লিক করুন, সেটা কিন্তু এই যে ওপেন হয়ে যাবে। এইভাবেও কিন্তু করা যায়। আর শর্টকাট কমান্ড কিভাবে করবেন, শর্টকাট কমান্ডটা হচ্ছে যে এরকম, যে কন্ট্রোল চেপে ধরে ও প্রেস করবেন, তাইলে কন্ট্রোল ধরে অর্থাৎ চেপে ধরে ও প্রেস করলে যে ব্রাউজ চলে আসছে, এই ব্রাউজে গিয়ে এখান থেকে স্টুডেন্ট ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলেও কিন্তু সেটি ওপেন হয়ে যাবে। তাহলে আপনাদেরকে আমি কিন্তু ওয়ার্কবুকের 3টি কাজ দেখিয়েছি। একটা হচ্ছে যে কিভাবে আপনি একটি নতুন ওয়ার্কবুক ওপেন অর্থাৎ নতুন একটা ওয়ার্কবুক নেবেন, তারপরে এখানে কাজ করে এটা কিভাবে সেভ করবেন, আবার সেভকৃত ফাইলটা ক্লোজ করার পরে সেটাকে কিভাবে ওপেন করবেন সেটিও কিন্তু দেখাচ্ছি। ওকে, তো এবার আসুন, এবার আমরা যেটা দেখব, ওয়ার্কশিট নিয়ে আমরা কিছু কাজ দেখব। মানে কিভাবে আপনি ওয়ার্কশিট অ্যাড করবেন, ওয়ার্কশিট কিভাবে রিমুভ করবেন, ওয়ার্কশিট কিভাবে মুছে ফেলবেন, এই জিনিসগুলো এখন দেখাবো। আর এই ওয়ার্কশিট ইনসার্ট করার জন্য আমি 5টা উপায়ে 5টা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে একটা শীট বা ওয়ার্কশিট কিভাবে ইনসার্ট করতে হয়। প্রথমে দেখাবো যে দেখুন, এই যে এখানে তো আমি পূর্বে শীট অর্থাৎ 5টা আপনারা এখানে ইনক্লুড করেছি। এই প্লাসে ক্লিক করলে আপনার আরেকটা শীট কি হবে, ইনক্লুড হবে। এখন বলতে পারেন যে এই শীট 6 এখানে কেন ইনক্লুড হয়েছে, এটা তো এখানে হওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই, কেন নয়, দেখুন একটু খেয়াল করুন, এই শীট 1 এর পর আমার শীট 1টা কিন্তু সিলেক্ট ছিল বিধায় আমি যখন প্লাসে ক্লিক
করেছি তখন কিন্তু সেটার পরে কিন্তু সেটা ইনক্লুড হয়ে গিয়েছে। এটা যদি শীট 5 এ সিলেক্ট থাকতো, এখন যদি প্লাসে ক্লিক করি তাহলে দেখুন এই যে শীট 7 চলে আসছে। এখন আপনার এরকমও হতে পারে যে আমি চাচ্ছি যে শীট 6 টা শীট 7 এর আগে নেওয়ার জন্য। তাহলে যেটা করবেন, এই যে এটা আছে না শীট 6, এটার উপরে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে আপনি মুভমেন্ট করে চেপে ধরে ড্রাগ করে এখানে ছেড়ে দেন শীট 7 এর পিছনে। তাহলে দেখুন এই যে শীট 6 কিন্তু চলে আসছে। তো এটা গেল একটা পদ্ধতি, মানে কিভাবে আপনি শীট ইনসার্ট করতে হয়। এবার আসেন যে কিবোর্ডের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আপনি শীট ইনসার্ট করবেন। তো এটি করার জন্য কোন শীটের পরে আপনি অর্থাৎ ইনসার্ট করতে যাচ্ছেন ওই শীটটা আগে প্রথমে সিলেক্ট করবেন। যেমন আপনি চাচ্ছেন যে শীট 7 এর পরে, তাহলে শীট 7 সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে ফাংশনের F1 কি প্রেস করুন। আবার বলছি শিফট কি চেপে ধরে ফাংশনের F11 কি প্রেস করুন। F11 কি প্রেস করলে এই যে দেখুন আমি একটু এটা বড় করি, যে শিফট অর্থাৎ শীট 8 চলে আসছে, তাই না? আমি এখানে ক্লিক করলাম, আবার দেখেন শিফট কি চেপে ধরে আপনি যদি চান যে ফাংশনের 11, তাহলে দেখেন এই যে শিফট 9। অর্থাৎ এটি দিলে যেটা হচ্ছে কি আপনার শীট 8 এর পিছনে হচ্ছে, কোনো সমস্যা নেই, এটাকে এইভাবে ড্রাগ করে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। ওকে, আশা করি এটিও বুঝতে পেরেছেন যে কিভাবে কিবোর্ডের মাধ্যমেও আপনি একটা শীট ইনসার্ট করতে পারেন। এবার আসেন যে রিবন কমান্ডের মাধ্যমে আমরা দেখব যে কিবোর্ডকে অর্থাৎ কিভাবে একটা শীট ইনসার্ট করা যায় রিবন কমান্ডের মাধ্যমে। রিবন, তাহলে প্রথমে কি করতে হবে, অল কি চেপে ধরবেন, মানে অল কি একবার চাপবেন, চাপার পরে এখন আসেন আমাদের এই শীটটা ইনসার্ট করার জন্য আমাদের কোন ট্যাবের মধ্যে এটি রয়েছে অপশন। দেখুন এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবে যাবেন, অর্থাৎ অল কি চেপে ধরলাম, তারপরে এস কি প্রেস করবেন, এস কি প্রেস করলাম, তাইলে এখন আমরা কি হোম ট্যাবের অধীনে রয়েছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আই কি প্রেস করবেন, আই, এই যে এখানে দেখেন ইনসার্ট রয়েছে, এই আই কি প্রেস করবেন। তারপর হচ্ছে যে এখান থেকে আপনি যেটি করবেন, আপনি এখন কি ইনসার্ট করতে যাচ্ছেন, রো নাকি শীট, না মানে কলাম নাকি শীট, অবশ্যই শীট, তাহলে কি এখান থেকে এস প্রেস করবেন। তাহলে দেখুন এই যে শীট 10 কিন্তু চলে আসছে। ঠিক আছে, আবারও বলছি, প্রথমে অল কি চেপে ধরবেন, একবার প্রেস করবেন, এরপরে এস কি প্রেস করবেন, এরপরে দেখেন এই যে ইনসার্ট, এই যে আই, এটা কিন্তু আমরা হোম ট্যাবের অধীনে রয়েছে। ইনসার্টের জন্য আই, তারপরে শীটের জন্য এস কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে শীট 11 কিন্তু চলে আসছে। তো এইভাবেও কিন্তু আপনি কি করতে পারেন, শীট ইনসার্ট করতে পারবেন। এটি গেল রিবন কমান্ডের মাধ্যমে। এবার আসেন, এবার আরেক ভাবে করতে পারেন, সেটি হচ্ছে কি আপনার রাইট ক্লিক করে, অর্থাৎ মাউসের রাইট ক্লিক করে, মানে যে শীটটা রয়েছে সেটির উপর রাইট ক্লিক করে কিন্তু আপনি করতে পারবেন। যেমন এই শীট 11 এর উপর রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে ইনসার্ট, এই ইনসার্টে ক্লিক করলেন, ইনসার্টে ক্লিক করে এই যে ওয়ার্কশিট সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ওকে বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন এই যে এখানে কিন্তু এখন শীট 12 কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু আপনি করতে পারবেন। এটি ছিল আমাদের 4র্থ নাম্বার কাজ। লাস্ট যে 5ম নাম্বার কাজটি হচ্ছে সেটি হচ্ছে কি আপনি যেটি করবেন, এই যে হোম ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্টে যাবেন, এই যে ইনসার্টের ডাউন এরোতে ক্লিক করবেন, এই যে ইনসার্ট একটি কমান্ড রয়েছে, এটি ডাউন এরোতে, অর্থাৎ সেলস যে গ্রুপ রয়েছে এই গ্রুপের অধীনে ইনসার্ট একটি কমান্ড রয়েছে, এই ডাউন এরোতে ক্লিক করে এই যে ইনসার্ট শীট, তাহলে দেখেন এই যে শীট 13 কিন্তু চলে আসছে। তো এইভাবে করে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের ওয়ার্কশিট ইনসার্ট করতে পারবেন। তাহলে প্রথমে আমরা কিভাবে করেছি, প্লাস আইকন দিয়ে করেছি, ঠিক আছে, প্লাস আইকন দিয়ে করেছি। দ্বিতীয় করছে কি কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে, অর্থাৎ শিফট চেপে ধরে ফাংশন 11 কি প্রেস করতে হবে। এরপর হচ্ছে আমরা অর্থাৎ রিবন কমান্ডের মাধ্যমে, অর্থাৎ অল্ট কমান্ডের মাধ্যমে আমরা অল্টার যে কি রয়েছে শর্টকাট অল কি, সেটি ব্যবহার করে আমরা কি করেছি, আমরা শীট ইনসার্ট করেছি। এরপরে রাইট ক্লিক করে শীট ইনসার্ট করেছি, এরপরে হোম ট্যাব ব্যবহার করে আমরা শীট ইনসার্ট করতে পেরেছি। তো এই ছিল আমাদের কি, মানে শীট কিভাবে ইনসার্ট করতে হয়, কতভাবে ইনসার্ট করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা দেখাবো যে কিভাবে শীট রিনেম করতে হয়। দেখুন ডিফল্ট ভাবে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি, দেখুন আমি এখানে স্ক্রলিং এ যে ক্লিক করার পর কিন্তু আমি স্ক্রলিং করে কিন্তু বামে ডানে যেতে পারছি, তাই না? যেমন আমার এখানে রয়েছে, আমি এটাকে স্ক্রলিং করলাম, এখানে আসলাম, আর যদি এখানে থাকে তাহলে এটাকে নিয়ে যে আমরা পিছনের দিকে যেতে পারছি। হ্যাঁ, এখন আসেন শীট কিভাবে রিনেম করবেন। শীট কয়েক ভাবে রিনেম করা যায়, অর্থাৎ শীটকে আমরা 4 ভাবে রিনেম করে আপনাদের কাছে দেখাবো যে একটা শীটের নামকে কিভাবে পরিবর্তন করা যায় 4টা পদ্ধতির মাধ্যমে। প্রথমে দেখাবো যে শীটটাকে আপনি রিনেম করতে চাচ্ছেন ওই শীটের উপরে নিয়ে, যেমন শীট 1 ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, তাই না? তো এখানে আমরা এই শীটের নাম দিলাম স্টুডেন্ট, জাস্ট স্টুডেন্ট ইনফো এরকম দিলাম, দিয়ে
এন্টার দিলাম, তাহলে দেখুন বা বাইরে এখানে ক্লিক করলে এই দেখুন শীটের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে, শীটের নাম চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে দ্বিতীয় যে ধাপটা দেখাবো সেটি হচ্ছে আপনার রাইট ক্লিক করে অর্থাৎ যেমন শীট 2 এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট ক্লিক করে যে রিনেম অপশন রয়েছে, জাস্ট এখানে লিখলেন যে টিচার ইনফো। ওকে, এন্টার কি প্রেস করতে হবে। হ্যাঁ, ওই এরপরে আসেন যে এরপর আমরা তৃতীয় যে ধাপটা দেখবো সেটা হচ্ছে যে হোম ট্যাব ব্যবহার করে, অর্থাৎ হোম ট্যাব। তো হোম ট্যাব ব্যবহার করার জন্য ধরুন এই যে শীট 3, তাহলে এই যে হোম ট্যাবে ক্লিক করলাম, এরপরে এই যে এখান থেকে আমরা রিনেম অপশনে ক্লিক করতে হবে। আবার বলতেছি রিনেম, হোম ট্যাব থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে যে হোম ট্যাবে যাবেন, অর্থাৎ হোম ট্যাব থেকে আমরা যেটা করবো ফরম্যাট, এই যে ফরম্যাট অপশন রয়েছে এই ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে এখানে একটা অপশন রয়েছে রিনেম শীট, এই যে রিনেম শীটে ক্লিক করবেন, করার পর অটোমেটিক্যালি সেটি সিলেক্ট হয়ে যাবে যে শীট 3। এখান থেকে আপনারা এখানে বলে দিলেন যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, জাস্ট এটা আমি বলে দিলাম অ্যাটেন্ডেন্স। ওকে, তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি। আর 4 নম্বরে যে শর্টকাট কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে যে অল কি চেপে ধরবেন, অল কি একবার প্রেস করবেন, এরপরে এস প্রেস করবেন, এরপরে দেখুন এই যে ফরম্যাট, এই যে এখানে ফরম্যাটের অপশন রয়েছে ও, তাহলে ও প্রেস করবেন, ও প্রেস করে এরপরে আর, এই যে রিনেম শীটের এই যে আর দিলে দেখুন এই যে এটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ যে শীটটা আমার সিলেক্ট ছিল সেই শীটের এই যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এটা কিন্তু সিলেক্ট করা আছে। এখন এখানে আপনি টিচার স্যালারি এরকম একটা নাম এখানে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, টিচার স্যালারি। ওকে, তো এইভাবে করে আপনি কি করতে পারবেন, শীট রিনেম করতে পারবেন। এক হচ্ছে যে আপনার ডাবল ক্লিক করে, আরেকটা হচ্ছে রাইট ক্লিক করে শীটের উপরে, আরেকটা হচ্ছে যে ট্যাব ব্যবহার করে, আরেকটা হচ্ছে যে রিবনের শর্টকাট কমান্ড ব্যবহার করে। এইভাবে করে আপনি শীটগুলোকে রিবন করতে পারবেন। ওকে, অর্থাৎ ডিলিট করতে রিনেম করতে পারবেন। এবার আসেন যে কিভাবে আপনি শীট ডিলিট করবেন। আমি মূলত 3টা উপায়তে আপনাদেরকে শীট ডিলিট করা দেখাবো। প্রথম যেটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি প্রথমে যেটি করবেন, এটার উপরে যে শীটটা ডিলিট করতে চাচ্ছেন সেটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করে এরপরে ডিলিট, তাহলে দেখবেন এই যে শীট 4 ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে এখন শীট 5 আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে ডিলিট, এরপর আবার ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু শীট 5 ডিলিট হয়ে গিয়েছে। ওকে, এরপর আসেন যে আরেক পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে হোম ট্যাব থেকে। প্রথমে এই যে হোম ট্যাবে ক্লিক করবেন, এরপরে সেলস এই গ্রুপ থেকে ডিলিট যে অপশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন, এই ডাউন এরোতে ক্লিক করে আপনি কি চাচ্ছেন, অবশ্যই শীট, তাহলে ডিলিট শীট, এই যে দেখুন একদম ডিরেক্টলি শীট 6 কিন্তু সেটা চলে গেছে। এবার আসেন যে আমরা রিবনের শর্টকাট কমান্ডের মাধ্যমে অর্থাৎ অল্ট কি ব্যবহার করে আমরা সেটি করবো। যেমন একবার অল্ট কি প্রেস করবেন, এরপরে এস প্রেস করবেন, এরপরে দেখেন এই যে সেলের এই যে ডিলিটের জন্য ডি প্রেস করবেন, তারপরে কি এস প্রেস করবেন, তাহলে দেখুন এই যে শীট 7 কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি শীটটাকে 3টা উপায়তে ডিলিট করতে পারেন, রাইট ক্লিক করে, হোম ট্যাব ব্যবহার করে, তারপরে রিবনের শর্টকাট কমান্ড ব্যবহার করে। এইভাবে কিন্তু আপনি শীটগুলোকে কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখন আসেন একটা মজার বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটা কিন্তু দেখুন এই প্রত্যেকটা ট্যাবের যে ট্যাবগুলো রয়েছে শীট ট্যাবগুলা, যেমন স্টুডেন্ট ইনফরমেশন, টিচার ইনফরমেশন, টিচার অর্থাৎ স্যালারি, আপনি চাচ্ছেন যে এগুলার একটা আলাদা একটা কালার দিবেন। তখন যেটি করতে পারেন, এটার উপরে রাইট বাটন ক্লিক করে এই যে দেখুন ট্যাব কালার রয়েছে, প্রত্যেকটা ট্যাবের আলাদা আপনি একটা কালার এখানে দিয়ে দিতে পারেন। যেমন এটা একটা কালার হলো, এরপর আবার এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্যাব কালার থেকে আপনি এই কালারটা দিয়ে দিতে পারেন, আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আরেকটা কালার দিয়ে দিতে পারেন। তো এইভাবে করে আপনি প্রত্যেকটা ট্যাবের কিন্তু একটা কালার দিতে পারেন, মানে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয়। এখন আসেন, এতক্ষণ তো আমরা দেখলাম শীট নিয়ে, অর্থাৎ আমরা 3টা কাজ দেখেছি। একটা হলো শীট, অর্থাৎ আমাদের শীট কিভাবে অ্যাড করতে হয়, অর্থাৎ বা শীট কিভাবে আমরা ইনসার্ট করতে হয়, তারপরে শীট কিভাবে রিনেম করতে হয়, শীট কিভাবে ডিলিট করতে হয়, এই জিনিসগুলাই দেখলাম। এখন কথা হচ্ছে যে এই শীটের মধ্যে কিভাবে এই শীটের মধ্যে রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়, অর্থাৎ ডিলিট করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। মানে কিভাবে রো ইনসার্ট করতে হয়, কিভাবে রো ডিলিট করতে হয়, কিভাবে আবার কলাম ইনসার্ট করতে হয়, কলাম ডিলিট করতে হয়, এই জিনিসগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আপনি ধরুন আপনার এখানে একটা মিস্টেক হয়ে গেল, ধরেন আপনি এখানে রোল নাম্বার এখানে 3 দিলেন, এখানে ধরেন আপনি অর্থাৎ 4 দিলেন। ওকে, তো এই যে এর মধ্যে আপনার 2 নাম্বার যে রুল ছিল তার এটা আপনার ডাটাটা এন্ট্রি করা হয় নাই। এখন আপনি কি
এটাকে পরিবর্তন করে তারপর লিখবেন না। আপনি চাইলে আপনি যেটি করতে পারেন, এই 1 এর পরে আরেকটা রো ইনসার্ট করতে পারেন। এখন এক্সেলের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন কোন একটা রো ইনসার্ট করবেন তখন সেটা হচ্ছে কি, এটা উপরে ইনসার্ট হয়, উপরের দিকে। ধরুন আপনি এখানে কার্সরটা রেখেছেন, তো এর উপরের দিকে ইনসার্ট হয়, অলওয়েজ উপরের দিকে ইনসার্ট হবে। তাহলে আপনি যখন এখানে কার্সরটা রাখবেন তাহলে দেখতে পারবেন আপনার রোটা কিন্তু ইনসার্ট হবে কোথায়, 1 এর উপরে। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, আপনি চাচ্ছেন যে 1 এর পরে মানে ইনসার্ট করার জন্য 2 নাম্বার যে রুল নাম্বার রয়েছে সেটাকে রাখার জন্য, তাহলে আমি 1 এর উপরে, বেসিক্যালি যেটা সাধারণভাবে বোঝায় যে 1 এর এই 1 এর জায়গায় রাখলে আমার নিচে ইনসার্ট হয়ে যাবে না। দেখুন এটা ইনসার্ট করার জন্য আপনি অর্থাৎ বেসিক্যালি এই জিনিসটাতে আমরা যেটা করতে পারি, এই যে এটাকে সিলেক্ট করলাম পুরো রোটাকে 2 এর উপরে, 2 নম্বরের যে না অর্থাৎ 2 রো ছিল, নাম্বার 2 এটার উপরে সিলেক্ট করলে পুরো রোটা সিলেক্ট হবে। এরপর রাইট বাটন ক্লিক করে এই যে দেখুন ইনসার্ট করলে এখন হচ্ছে কোথায়, আপনার 1 এর উপরে হয়েছে। তাহলে কি আপনি ডাটাটা এন্ট্রি করতে পারছেন 2 নম্বর রুলটা? না, করতে পারছেন না। তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনি যে রোটা উপরে ইনসার্ট করতে চাচ্ছেন তার নিচের যে ডাটাটা রয়েছে তাকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করার পরে এবার আমরা দেখবো যে রো ইনসার্ট আমরা টোটালি 4টা উপায়তে দেখবো। আবার বলছি, রো ইনসার্টটা মূলত আমরা 4টা উপায়তে দেখবো। প্রথমে দেখবো যে রাইট ক্লিকের মাধ্যমে। কিভাবে? প্রথমে এই 3 নম্বর রোটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করে এই 3 এর উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন, এই যে এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এই যে দেখুন ইনসার্ট অপশন চলে আসছে। এবার ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখুন এই যে আমরা কিন্তু এখন ইনসার্ট করতে পারি। যেমন 2 দিলাম, এখানে দিলাম যে আকরাম, এরপরে দিলাম ক্লাস 10। দেখুন এভাবে কিন্তু আপনারা ইনসার্ট করতে পারেন। ওকে, আরেকভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে। কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে সেটা কিভাবে? ধরুন আপনি 3 এর পরে আপনি চাচ্ছেন আরেকটা ইনসার্ট করবেন, তাইলে অর্থাৎ ফোন নাম্বার এটাকে আপনি রাখলেন, ফোন নাম্বার এটাকে অর্থাৎ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। অথবা আপনি এটাকে সিলেক্ট করলেন না, আপনি এইভাবেই রেখে দিলেন, ধরেন 3 তে রেখে দিলেন। 3 এর পরে যে আপনি আরেকটা ইনসার্ট করবেন, তাই তো? তো এই জন্য কন্ট্রোল শিফট প্লাস, দেখুন কন্ট্রোল শিফট প্লাস দিলে আপনার যেটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে একটু খেয়াল করুন। কন্ট্রোল শিফট অর্থাৎ প্লাস দিলে এরকম একটা ইনসার্ট ডায়ালগ বক্স দেখাচ্ছে। তো এই অবস্থায় আপনি এন্ট্রি রো করলে আপনার এটা ইনসার্ট হবে। দেখুন এটা কোথায় ইনসার্ট হয়েছে, এখন এন্ট্রি রো কিন্তু উপরে হয়েছে, খেয়াল করুন। এন্ট্রি রো কিন্তু অলওয়েজ কিন্তু উপরে হয়। তাহলে আমাকে কি করতে হবে, এই 4 এর এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট প্লাস দিলে এন্ট্রি রো দিলে সেটা কিন্তু উপরের দিকে ইনসার্ট হবে। তো এটি এইভাবেও কিন্তু করা যায়, মানে এটা কিন্তু দ্বিতীয় ধাপটা কিন্তু এইভাবেও করা যায়, কিন্তু আরেক ভাবেও করতে পারেন, আর একটু সহজ হবে। মানে এই মেসেজটা আর আসবে না, এই যে এই ধরনের মেসেজটা আসবে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই 4 এর এই সম্পূর্ণ রোটা একবার সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস, তাহলে দেখুন সরাসরি কিন্তু সেটা কিন্তু উপরে ইনসার্ট হয়ে গেছে। এবার এটাকে আপনি 4 করেন, এটাকে আপনি 5 করলেন, মানে ভুলবশত আপনার মানে সব ডাটা ঠিক আছে কিন্তু রুল নাম্বারটা এদিক সেদিক হয়ে গেছে, তখন আপনি এখানে রেখে দিলেন সাজ্জাদ, এরকম একটা কিছু লিখে এরপরে এন্ট্রি করে দিলেন। ওকে, তো এইভাবে করে আপনি ইনসার্ট করতে পারবেন। এবার আমরা যেটা দেখবো হোম ট্যাবের মাধ্যমে কিভাবে করতে হয়। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ক্লাস, এটার উপরে একটা রো ইনসার্ট করার জন্য যেখানে আপনার অর্থাৎ প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। তো এটি করার জন্য কি করতে হবে, এই তাহলে এখানে একটা আপনার সিলেক্ট থাকতে হবে এই প্রথম রোতে। তারপর হোম ট্যাব থেকে এই যে ইনসার্ট যে অপশনটি রয়েছে ডাউন এরোতে ক্লিক করুন, করে ইনসার্ট শীট রো, দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে। এবার আপনি এখানে চাইলে আপনার প্রতিষ্ঠানের নামও এখানে লিখতে পারবেন। হ্যাঁ, এরপর আসেন যে 4 নাম্বার যে কাজটি দেখাবো সেটা হচ্ছে যে রিবন শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে রো ইনসার্ট করতে হয়। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, ধরুন আমি এখানে রোল নাম্বারটা 6 দিয়ে দিলাম, এখানে 4 এর পরে 5 হবে, তাহলে আমরা এই 6 এর এখানে রাখবো সেলটা, মানে অর্থাৎ এই সেল পয়েন্টারটা রাখবো। রাখার পরে এরপর আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কিবোর্ডের শর্টকাট কমান্ড, মানে রিবনের শর্টকাট কমান্ড। এই জন্য অল্ট কি একবার প্রেস করবেন, এস প্রেস করবেন, এরপরে আই প্রেস করবেন, মানে আই হচ্ছে যে ইনসার্ট। এরপরে দেখুন আমি আবার একটু দেখাচ্ছি, দেখুন খেয়াল করুন, অল কি প্রেস করলে, এই যে অল কি প্রেস করলে আমার প্রত্যেকটা ট্যাবের অধীনে তাদের অ্যালফাবেট কি চলে আসছে। এখন আমাদের রো ইনসার্ট করার জন্য আমাদের কোন ট্যাবে আমাদের কাজটা রয়েছে, হোম ট্যাবে, তাহলে এইচ প্রেস করবেন। ওকে, এইচ প্রেস করার পরে আপনার কোন গ্রুপে আপনার এই রো ইনসার্ট করার জন্য কমান্ডটা রয়েছে, সেটা হচ্ছে এই সেলস গ্রুপের ইনসার্ট, তাহলে আপনার আই প্রেস করতে হবে। এরপর আপনার কমান্ডটা কি, আপনি রো ইনসার্ট করবেন, তাহলে আর প্রেস করুন, তাহলে দেখুন আর প্রেস করতে হবে। এই যে আর আমরা প্রেস করি, এই যে দেখুন আবার একটু দেখাই, এখানে ক্লিক করবেন, এস প্রেস করবেন, আবারও একটু দেখাচ্ছি,
অল কি প্রেস করবেন, এস প্রেস করবেন, তারপরে আই প্রেস করবেন, এরপরে আর প্রেস করবেন। তাহলে দেখুন এই যে অর্থাৎ 6 এর উপরে কিন্তু আপনার আরেকটা রো ইনসার্ট হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা এখানে লিখলাম, ওকে, এটা লিখে এভাবে অ্যাড করে দিলাম। তাহলে এইভাবে করে আপনি কি করতে পারবেন, রো ইনসার্ট করতে পারবেন। 4টা ভাবে আমি রো ইনসার্ট করা আপনাদেরকে দেখিয়েছি। একটা হচ্ছে রাইট ক্লিকের মাধ্যমে, মানে পুরা রোটাকে আপনি সিলেক্ট করতে হবে। এরপরে আবার দেখেছি কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে, এরপরে দেখেছি হোম ট্যাব ব্যবহার করে, এরপর দেখেছি রিবন শর্টকাটের মাধ্যমে অর্থাৎ অল কি ব্যবহার করে। ওকে, তো এবার আমরা দেখবো যে কিভাবে রো ডিলিট করতে হয়, মানে 4টা উপায়তে কিভাবে রো ডিলিট করতে হয় সেটি দেখাবো। প্রথমত হচ্ছে যে ধরুন আপনি যদি এই যে প্রথম রোটা আপনি চাচ্ছেন যে ডিলিট করার জন্য, তাহলে আপনাকে কি করবেন, এই রোটাকে সিলেক্ট করবেন, সম্পূর্ণ রাইট বাটন ক্লিক করে ডিলিট কি প্রেস করবেন, তাহলে কিন্তু সেটি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে দেখুন এরপরে যেটা হচ্ছে, দেখুন আপনি কিন্তু চাইলে আরেকটি জিনিস একটু বলে রাখি, আপনি ধরেন এইভাবে আপনি ইয়া করলেন, এখন আপনি যদি এখন ডিলিট কি প্রেস করেন, আপনার ডাটা যাবে কিন্তু রো কিন্তু যাবে না। দেখুন এই যে আমি যদি ডিলিট কি প্রেস করি, আপনার ডাটা যাচ্ছে কিন্তু রো কিন্তু ডিলিট হচ্ছে না। আবার এরকমও যে অনেকে এরকম করতে চায় যে রো আমি 2 নম্বর রো সিলেক্ট করলাম, এবার ডিলিট কি প্রেস করি তাহলে আমার এটা চলে যাবে না। দেখুন এটা কিন্তু রয়ে গেছে, রোটা রয়ে গেছে, কিন্তু তার যে ডাটা রয়েছে সেটা কিন্তু এখানে আছে কিন্তু, ঠিক আছে, তার যে ডাটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে মানে সেটা রয়েছে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম এই সম্পূর্ণ রোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট কি প্রেস করবেন, তাহলে কিন্তু সেটা চলে যাবে। হ্যাঁ, তো এরপর আসেন 3 নাম্বার যে ধাপটা দেখাবো সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের অর্থাৎ শর্টকাট কমান্ডের মাধ্যমে। সেটি করার জন্য কি করতে হবে, এটি সিলেক্ট থাকা অবস্থায় যে রোটাকে ডিলিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট থাকা অবস্থায়, সম্পূর্ণ সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস কি প্রেস করুন, তাহলে দেখুন সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার রো তো আর ডিলিট হবে না, এই রো নাম্বার ডিলিট হবে না, কিন্তু ওই রো নাম্বারের যে ডাটাটা ছিল সেটা সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এবার আরেকভাবে আমরা দেখাতে পারি, যেমন আপনি এটাকে সিলেক্ট করলেন না, এভাবে রেখেছেন, তাহলে আপনাকে যেটি করতে হবে কন্ট্রোল মাইনাস দিলাম, তাহলে দেখুন এই যে ডিলিট একটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে অ্যান্টি রো এটি জাস্ট ক্লিক করে ওকেতে ক্লিক করুন, তাহলে দেখবেন যে ওইভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আসেন যে 4 নাম্বার অপশন দেখবো যে কিভাবে মানে রিবন শর্টকাট অর্থাৎ অল কি ব্যবহার করে কিভাবে আপনি একটা রো ডিলিট করতে পারেন। সেটার জন্য অল কি একবার প্রেস করবেন, এস প্রেস করবেন, এই যে সেলসের ডিলিট যে কমান্ড রয়েছে ডি চাপবেন, তারপরে এখান থেকে কি আপনি ডিলিট করতে চাচ্ছেন রো, তাহলে আর প্রেস করুন, তাহলে দেখুন এই যে এখান থেকে চলে গেছে। অর্থাৎ 3 নাম্বার যে রুল ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি রো ডিলিট করতে পারেন 4টা উপায়তে। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে আপনি কলাম ইনসার্ট করতে পারেন, অর্থাৎ কিভাবে আপনি কলাম ইনসার্ট করতে পারেন সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো কলাম ইনসার্ট করার জন্য, কলাম যখন ইনসার্ট করবেন, ধরুন আপনি এই কলামে রয়েছেন, এই কলামে যখন থাকবেন তখন কলামগুলো মূলত ইনসার্ট হয় লেফট দিকে, অর্থাৎ বাম দিকে ইনসার্ট হয়, অলওয়েজ বাম দিকে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন দিকে করতে চাচ্ছেন। যেমন আপনি চাচ্ছেন যে স্টুডেন্ট আইডি রয়েছে, স্টুডেন্ট নেম রয়েছে, ক্লাস রয়েছে। ওকে, তো স্টুডেন্ট নেমের পরে অর্থাৎ স্টুডেন্ট নামের পরে আপনি চাচ্ছেন যে তাদের ফাদার্স নেম মাদার্স নেম থাকবে, ফাদার্স নেম মাদার্স নেম থাকবে। তো এটি কিভাবে করবেন, তো দেখুন আপনি ফাদার্স নেম মাদার্স নেম যদি চান, তাহলে এই যে অর্থাৎ ক্লাস যে কলামটা রয়েছে অর্থাৎ সি নাম্বার যে কলাম রয়েছে, এখানে কিন্তু আপনাকে এই কলামটা সিলেক্ট থাকতে হবে, তাহলে বাম দিকে যে কি হবে কলামগুলা ইনসার্ট হবে। দেখে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, তাহলে দেখুন এই যে একটা কলাম হয়ে গেল। আবার দেখুন আমি যদি রাইট বাটন ক্লিক করি বা অর্থাৎ এখন যদি এই কলামে করি বা এই কলামে করি কোনো সমস্যা নেই, তাহলে দেখা যাচ্ছে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখুন এই যে দুটো কলাম কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা এখানে আরেকটা চমৎকার বিষয় রয়েছে, আপনি যদি এই দুটো কলাম একত্রে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে দেন, তাহলে আরো দুইটা কলাম কিন্তু ইনসার্ট হয়ে যাবে। এইভাবেও কিন্তু আপনি করতে পারবেন। ওকে, তো এবার আসুন এই দুইটা কলাম ইনসার্ট হওয়ার পর আমি লিখলাম যে ফাদার্স, এখানে লিখলাম জাস্ট ফাদার্স নেম। ওকে, আর এখানে লিখলাম যে মাদার্স নেম, এটা লিখে দিলাম। ওকে, তাহলে এখানে এটিও কিন্তু চলে আসছে। এবার আসুন এই যে কলাম যে আমরা অর্থাৎ ইনসার্ট করলাম একভাবে করলাম, সেটা কিভাবে করলাম, রাইট ক্লিক অর্থাৎ ব্যবহার করে। এবার আমরা দেখব কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে ব্যবহার করতে হয়। সেটি করার জন্য যেমন ফাদার্স নেম এটা লিখলাম, আর এটাকে আমরা একটু রিনেম করে জাস্ট এখানে আমরা একটা কাজ করি, এটাকে ধরেন আমরা এখানে আচ্ছা ক্লাস এটাই থাকলো, আমরা জাস্ট এখান দিয়ে
আমরা একটা একটা অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস লিখলাম। ওকে, অ্যাড্রেস লেখার পর একটু একটু খেয়াল করুন, এই অ্যাড্রেসের আগে আপনি চাচ্ছেন যে কন্টাক্ট নাম্বার। তো কন্টাক্ট নাম্বারটা যদি কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে করি তাহলে কি করতে হবে আমাকে, প্রথমত হচ্ছে যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এরপরে কন্ট্রোল শিফট প্লাসে ক্লিক করবেন। তাহলে দেখুন এই যে একটা কিন্তু কলাম ইনসার্ট হয়ে গেছে। এখন এখানে আপনি একটা কি দিতে পারেন, মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে পারেন। ওকে, হ্যাঁ। এরপর আসেন যে এবার দেখবো হোম ট্যাবের মাধ্যমে কিভাবে করতে হয়। হোম ট্যাবের মাধ্যমে করতে গেলে ধরুন আপনি স্টুডেন্ট নেমের পরে এখানে দিলেন বা ফাদার্স নেমের আগে আগে একটা কলাম ইনসার্ট করতে যাচ্ছেন, তখন আপনি কি করতে পারেন, ইনসার্টে যাবেন, সরি হোম ট্যাবে গিয়ে এখান থেকে আপনি যেটা করবেন ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে যে ইনসার্ট শীট কলাম দিবেন, তাহলে কিন্তু একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। এখানে আপনি দিলেন যে গ্রুপ। ওকে, তো এইভাবে করে আপনি এই কাজটি করতে পারবেন। এটি গেল আমাদের দ্বিতীয় ধাপ, মানে কিভাবে একটা কলাম ইনসার্ট করবেন। এবার আসেন তৃতীয় ধাপে কি আপনি কিভাবে করবেন। সেটি করার জন্য প্রথমত হচ্ছে যে আপনি অর্থাৎ সরি তৃতীয় ধাপ কিন্তু আমি দেখিয়ে ফেলেছি। এবার হচ্ছে চতুর্থ ধাপ, সেটা হচ্ছে যে রিবন শর্টকাট কমান্ডের মাধ্যমে অর্থাৎ অল্ট কি ব্যবহার করে। এটি করার জন্য প্রথমত হচ্ছে যে আপনি যেখানে কলামটি ইনসার্ট করতে যাচ্ছেন এর সর্বশেষ অর্থাৎ কলামে আপনি অর্থাৎ কার্সরটা রাখবেন সিলেক্ট, অথবা কার্সরটা রাখবেন রেখে অল কি চেপে ধরবেন একবার, মানে অল কি একবার প্রেস করবেন। অল কি প্রেস করার পর আবার দেখাই, অল কি প্রথমে একবার প্রেস করবেন, এইচ কি প্রেস করবেন, এরপরে আই প্রেস করবেন, এরপরে আপনি সি প্রেস করবেন। তাহলে দেখুন এই যে এখানে একটা কলাম কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কলাম ইনসার্ট করতে হয় চারটি উপায়তে, সেটিও আপনারা দেখে নিয়েছেন। এইবার আসেন যে আমরা কিভাবে কলাম ডিলিট করতে হয় সেটি দেখি। তো এটি করার জন্য ধরুন আমি এই যে জি কলামটা ডিলিট করতে চাই, তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করব, তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। এবার আসেন যে আমরা দেখব যে কিভাবে অর্থাৎ কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে কিভাবে একটি কলাম ডিলিট করা যায়। তো এটি করার জন্য যেমন আমি সি কলামটাকে ডিলিট করব, গ্রুপ যে কলামটি রয়েছে সেটি সিলেক্ট করে এরপরে কন্ট্রোল চেপে ধরে আমরা যেটি করব মাইনাসে প্রেস করব, তাহলে দেখুন সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর আমরা তৃতীয় যে স্টেপটা বা ধাপটা দেখব সেটি হচ্ছে যে এখান থেকে যেমন এই যে অ্যাড্রেস যে কলামটি রয়েছে জি কলাম, এটি ডিলিট করার জন্য হোম ট্যাবে ক্লিক করে ডিলিটে প্রেস করব, ডিলিট থেকে ডিলিট শীট কলাম এটিতে করলেই আমার অটোমেটিকলি আমাদের অ্যাড্রেসে যে কলামটি ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। হ্যাঁ, ওকে। এরপরে 4 নাম্বার যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে যে কিবোর্ডের অর্থাৎ রিবনের শর্টকাট অর্থাৎ অল কি ব্যবহার করে। যেমন আমি এখান থেকে চাচ্ছি যে ফাদার্স নেমের যে কলামটা রয়েছে সেটা ডিলিট করার জন্য অল কি একবার প্রেস করবেন, এস প্রেস করবেন, ডি প্রেস করবেন, তারপরে এই যে ডি প্রেস করার পরে এরপরে এই যে এখানে ডিলিট শীট কলাম রয়েছে সেটি একবার প্রেস করেন সি, তাহলে দেখবেন সেটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কলাম ডিলিট করতে হয়। এবার আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে কলাম কিভাবে রিসাইজ করবেন। আবারও বলছি, কলামটা কিভাবে রিসাইজ করবেন আমি 5টি উপায়তে আপনাদেরকে কলাম রিসাইজ করে অর্থাৎ দেখানোর চেষ্টা করব। তো কলামটাকে রিসাইজ করার জন্য যেমন একটু দেখেন, এই যে স্টুডেন্ট আইডি লিখেছি, স্টুডেন্ট নেম লিখেছি, দেখুন এটা কিন্তু পুরো সম্পূর্ণ দেখাচ্ছে না, ফাদার্স নেম এটা কিন্তু পুরো সম্পূর্ণ দেখাচ্ছে না। এখন এই রিসাইজ করলে কিন্তু আমাদের পুরা কলামটা যতটুকু মানে লেখা আছে অতটুকুর মধ্যে হয়ে যাবে। আবার দেখা গেছে কোনো একটা রো দেখা গেছে এইরকম হয়ে অর্থাৎ এরকম বড় হয়ে আছে, এটাকে আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন বা বড় করতে পারেন, ওই জিনিসগুলো এখন দেখাবো। এখন আসেন প্রথমে দেখো মাউসের মধ্যে ড্রাগ করে, মাউস দিয়ে কিভাবে ড্রাগ করে আপনি এই জিনিসটা করবেন। যেমন দেখেন আপনি যদি এখানে যদি এইভাবে টেনে দেখুন প্রত্যেকটা কলামের একটা লাইন রয়েছে। যেমন এখানে আমি এরকম করে রাখলাম, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে না লেখাটা। এই জন্য এই কলামের এই লাইনের উপরে নিলে একটা প্লাস সাইন আসবে, মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে টান দেন, তাহলে দেখুন যতটুকু দরকার অতটুকু নিয়ে ছেড়ে দেন। তেমনি করে এটাকে ওইভাবে করতে পারেন। আবার দেখেন এরপরে আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে যে ডাবল ক্লিক করে অটোফিট, যেটাকে বলা হয় অটোফিট। অটোফিট বলতে কিরকম, যেমন আপনি এটাকে এইভাবে রাখলেন, ধরেন এটাকে রাখলেন, এটাকে এইভাবে রাখলেন, তাহলে কেমন দেখায় না লেখাটা, মানে খুবই খারাপ দেখাচ্ছে, তাই না? তো এটাকে আপনি যেটা করতে পারেন, এটাকে অর্থাৎ এই প্রত্যেকটা কলামের রাইটের যে লাইনটা রয়েছে এটার উপরে নিয়ে এই যে মানে কলাম হেডিং যেটা ডাবল ক্লিক করেন, তাহলে দেখুন অ্যাডজাস্ট হয়ে যাবে, অতটুকুর মতোই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। যে প্রত্যেকটাকে আপনি এইভাবে কিন্তু করে নিতে পারবেন। যেমন এটাকে ডাবল ক্লিক করেন, দেখুন যতটুকু লেখা অতটুকুর মধ্যে কিন্তু সে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে বলা হয় অটো ফিট, মানে ডাবল ক্লিক করে এই কাজটি করতে পারবেন। তেমনি করে আপনি যেটি করতে পারেন, রো এর এই জিনিসটাকে করতে পারেন, রোটা এইভাবে রয়েছে আপনি যা গেলে এই যে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, এরপর আসেন যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই কলামটাকে আপনি বাড়াতে পারেন আবার কমাতে পারেন, ইচ্ছা করলে রোটাকে বাড়াতে পারেন আবার কমাতে পারেন। সেটি কিভাবে করবেন, যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এই
মানে প্রথম যেটা রয়েছে এটাকে একটু হাইট বাড়াবেন, তাইলে এই সম্পূর্ণ রোটাকে আপনি সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করেন, করার পরে এরপরে এখান থেকে যেটা করবেন, এই যে রো হাইট রয়েছে, আবার বলতেছি রো হাইট রয়েছে, এই রো হাইটে এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখন ডিফল্ট ভাবে আমাদের এটা রো হাইট রয়েছে 15, আপনি চাইলে এটাকে 20 করেন, তাহলে দেখুন এই যে 20 কিন্তু হয়ে গেছে, দেখুন এটা অনেকটা গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে 20, ঠিক আছে, এইভাবে করতে পারো। আবার চাইলে এই যে কলাম রয়েছে, এই কলামের ধরেন এটাকে আপনি একটু বাড়াবেন, বা এই ক্লাস যে কলামটা রয়েছে ডি কলাম, এটা প্রশস্ততা বাড়াবেন, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনার এখানে দেখুন এই যে কলাম উইথ রয়েছে, কলাম উইথ এখন রয়েছে কত 4.71, আপনি এটাকে 10 করে দেন জাস্ট, এই যে দেখুন এটা কিন্তু কলামটা কিন্তু বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, রো এবং হাইট, রো এবং কলামের হাইট এবং উইথ, মানে রো এর ক্ষেত্রে হাইট, কলামের ক্ষেত্রে হচ্ছে কি উইথ, এই দুইটা কিন্তু বাড়াতে পারবেন। তারপরে আরেকভাবে করতে পারেন, সেটি কিভাবে, সেটি করার জন্য আপনি যেটি করতে পারেন, হোম ট্যাবের থেকে আপনি এই জিনিসটি করতে পারবেন। সেটি করার জন্য আপনি প্রথমে ধরুন আপনি যেটাকে আপনি যদি রোকে চান, যেমন প্রত্যেকটা কলামকে আপনি এক সাইজের চাচ্ছেন, বা আলাদা আলাদা কলামকে আলাদা আলাদা সাইজের চাচ্ছেন, সেটিও করতে পারবেন। যেমন ধরুন আমি প্রথমে রোডটা দেখাই, যে রোর হাইট সবগুলাকে সেম রাখতে চাচ্ছেন, তাহলে প্রথমে এইভাবে আপনি সিলেক্ট করবেন। আবারও দেখাচ্ছি, এইভাবে নাম্বার থেকে মাঝের বাবাটা চেপে ধরে এইভাবে টান দিবেন, দিয়ে হোম ট্যাব থেকে এবার কোথায় যাবেন, এই যে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে যে রো হাইট, এখন বর্তমানে কিন্তু কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না জানেন, আমি উপরে রোটা কিন্তু একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিছি আগে, যদি সেম হাইট থাকতো তাহলে এখানে 15 দেখাইতো। ধরুন আমাদের সবগুলা রো এর হাইট হচ্ছে 15, তো আমি এখানে 25 করে দিলাম, এবার ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন প্রত্যেকটা দেখুন 25 করে কিন্তু অর্থাৎ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। আবার দেখুন এটাকে সিলেক্ট করলাম, রোটাকে সম্পূর্ণ করে আপনি যখন ফরম্যাট থেকে অটো ফিট রো দিবেন, তাহলে কি হবে, সে যতটুকু দরকার লেখাটা যতটুকু বড় অতটুকু রাখবে, দেখুন এই যে অটো ফিট হয়ে গেল। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তেমনি করে আমরা কি করতে পারি, এবার কলাম গুলোকে আমরা সেম একটা সাইজে নিয়ে আসতে পারি। যদি সেম সাইজে চাই তাহলে এটাকে প্রথমে কি করবেন, এই কলাম গুলোকে এইভাবে সিলেক্ট করবেন। আবারও দেখাই, এই যে রো হেডিং, এটার উপরে নিয়ে মাঝের বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসেন। ওকে, তারপরে আপনি কি করবেন, হোম ট্যাবে ক্লিক করে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে আপনি এখান থেকে কলাম উইথ, এখন কলাম উইথ দেখাবে না, কেননা আলাদা আলাদা, ঠিক আছে, আপনি এটাকে 25 করে দেন, তাহলে দেখুন প্রত্যেকটা একবারে সেম সাইজের একটা উইথ হবে। হ্যাঁ, আর যদি চান যে না আমি সেম সাইজে চাচ্ছি না, তখন আপনি যেটা করতে পারেন, আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, অথবা অটো ফিট কলাম উইথ এটি দেন, তাহলে দেখুন এই যে যতটুকু দরকার অতটুকু সে নিয়ে নেবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রো এবং কলামের রিসাইজটা করতে হয়। এছাড়াও আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে, মানে অল কি প্রেস করে, মানে যেটি করতে পারি সেটি হচ্ছে যে, যেমন আপনি যদি চান যে এখান থেকে ধরুন আমি এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু ইয়া করে দিই, এরকম করলাম, করার পরে যে রোটাকে বা যে কলামটাকে আপনি উইথ বাড়াতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করে অল কি চেপে অল কি একবার প্রেস করবেন, এস প্রেস করবেন, ও প্রেস করবেন, এরপরে ও প্রেস করার পরে এই যে এখানে দেখুন আপনি যেটা চাচ্ছেন, আবার একটু দেখাই, এই এখান থেকে সিলেক্ট করলাম, অল কি চেপে ধরলাম, এস মানে প্রেস করলাম, ও প্রেস করলাম। এখন আপনি যদি চান যে না আমি অটো ফিট করতে চাচ্ছি, যতটুকু ওটার লেখাটা রয়েছে ততটুকু, তাহলে আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আই প্রেস করতে পারেন, আই প্রেস করলে অটো ফিট কলাম হইতে হবে, এই যে দেখুন ততটুকু এরিয়ার মধ্যে। আর যদি চান যে না আমি এটাকে স্পেসিফিক একটা মান দিব, তাহলে অল কিচে একবার প্রেস করবেন, এস প্রেস করবেন, ও প্রেস করবেন, এরপরে আপনি এখান থেকে চাচ্ছেন যে কলাম উইথ, তাহলে ডব্লিউ দিয়ে এই যে দেখুন এখন আছে এত, এখানে এটাকে আপনি 20 করে দেন, তাহলে দেখুন এই যে এটা 20 হয়ে যাবে। তেমনি করে আপনি রোর জন্য করতে পারেন, সিলেক্ট করে অল কি প্রেস করবেন, একবার এস প্রেস করবেন, ও প্রেস করবেন, এরপরে আপনি যদি চান যে না আমি এখানে অটো রো হাইট দিব, তাহলে এস প্রেস করেন, তাহলে এখান থেকে ধরেন আপনি দিয়ে দিলেন 15, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র ওই রোটা কিন্তু 15 হবে, আর বাদ বাকিগুলা হবে না। তো এইভাবেও কিন্তু আপনি কি করতে পারবেন, রো রিসাইজ করতে পারবেন, কলাম রিসাইজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কলাম রিসাইজ করা যায়, এরপর হচ্ছে যে রো রিসাইজ করা যায়, এই জিনিসগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওকে, তো এরপর আসেন যে এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবার, যেটাকে বলে কিউএটি, কুইক অ্যাক্সেস টুলবার। এটা নিয়ে একটু এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। দেখুন কুইক অ্যাক্সেস টুলবারটা মূলত এই যে এখানে উপরে যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন একদম টপ বারে লেফট সাইডে, এটাকে বলা হয় সেভ, এটাকে বলা আনডু, এটাকে বলা হচ্ছে কি রিডু। ওকে,
তো এই জিনিসটাকে আপনি কুইক অ্যাক্সেস টুলবারটাকে আপনি চাইলে এই উপর থেকে নিচেও আনতে পারেন, এই যে রিবনের পরেও। সেটা কিভাবে আনবেন? এই যে এখানে একটা ডাউন অ্যারো কি রয়েছে, এখান থেকে আপনি চাইলে যে শো বিলো দা রিবন, জাস্ট এখানে ক্লিক করুন, সেটা কিন্তু এই যে এখানে কিন্তু নিচে চলে আসছে। আবার যদি চান যে না আপনি উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, তখন যেটি করতে পারেন সেটা হচ্ছে যে এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে যেটা করতে পারেন যে শো অ্যাবভ দ্য রিবন, জাস্ট এখানে ক্লিক করুন, সেটা কিন্তু উপরে চলে যাবে। এবার আসুন চমৎকার আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে কিভাবে আপনি কুইক অ্যাক্সেস টুলবারটি হাইড করতে পারেন, শো করতে পারেন, এই জিনিসগুলো দেখাবো। প্রথমে দেখাবো যে কিভাবে আপনি এই কুইক অ্যাক্সেস টুলবারটি হাইড করতে পারেন 5টি উপায়ে, সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে আপনারা যেটি করতে পারেন, এই কুইক অ্যাক্সেস টুলবারের যে ডাউন অ্যারো কি রয়েছে এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে হাইড কুইক অ্যাক্সেস টুলবার, জাস্ট এখানে ক্লিক করুন, সেটা কিন্তু আপনার চলে যাবে। ওকে, তো এটি একটি বিষয় গেল। এরপরে আবার দেখুন আমি এটাকে আমি এখন হোম ট্যাবে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আবার একটু নিয়ে আসি শো কুইক অ্যাক্সেস টুলবার। এখন দ্বিতীয় ধাপে দেখাবো কিভাবে এটাকে আপনি আবার হাইড করবেন। যেমন এই যে কোনো ট্যাবের উপরে আপনার যখন রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে হাইড কুইক অ্যাক্সেস টুলবার, জাস্ট এখানে ক্লিক করলেও সেটা কিন্তু হাইড হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকভাবে দেখব, সেটি হচ্ছে যে রিবন ডিসপ্লে যে অপশন রয়েছে, এই যে রিবন ডিসপ্লে যে অপশনটা রয়েছে, এর যে ডাউন অ্যারো কি রয়েছে সেখানে ক্লিক করে জাস্ট এখান থেকে হাইড কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু সেটি কিন্তু কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তাছাড়াও আমরা আরেকভাবে করতে পারি, সেটা কিভাবে? সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, এই যে ফাইলে যাবেন, ওকে, ফাইল মেনুতে ক্লিক করে এখান থেকে আপনাদের এখানে একদম নিচে দেখতে পারবেন একটি অপশন দেওয়া থাকবে, এই যে মোরে গিয়ে এই যে অপশন, আপনাদের অথবা মোর না থাকতে পারে, অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এরপরে এই যে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটি অপশন পাবেন, এই যে বাম সাইডের লিস্ট থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে শো কুইক অ্যাক্সেস টুলবার, জাস্ট এটা আপনি আনচেক করে দিয়ে এরপর ওকেতে ক্লিক করুন, তাহলে দেখবেন সেটি দেখতে পারবেন না। এরপরে সবার শেষে যেটি দেখবো সেটা হচ্ছে শর্টকাট কমান্ড ব্যবহার করে, যেমন অল কি প্রেস করবেন, এরপরে এফ মানে এই যে ফাইল, এফ এ যাবেন, এরপরে দেখেন এই যে এখানে একটা টি একটা অপশন, অপশনের জন্য যে টিতে ক্লিক করলে দেখুন এই যে এক্সেল অপশন ডায়লগ বক্সে চলে আসবে। এখান থেকে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে এখান থেকে এটাকে আপনি যেটি করতে পারবেন, এটা যদি আনচেক দেওয়া থাকে সেটাকে আবার কি করে দিবেন, এটাকে মানে টিক দেওয়া থাকলে আনচেক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন সেটি আর দেখাবে না। তো মানে এই ছিল আমাদের মূলত কুইক অ্যাক্সেস টুলবার কিভাবে হাইড করা যায় 5টি উপায়তে, সেটি আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুইক অ্যাক্সেস টুলবারটি আপনি 4টি উপায়তে শো করতে পারেন। যেমন এখন কিন্তু এটি হাইড করা রয়েছে, এটিকে যদি আনতে চান তাহলে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এই যে এখানে রিবন ডিসপ্লে অপশন যেটি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে শো কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করলে সেটা কিন্তু চলে আসছে। আবার একটু আরেকভাবে এবার দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখন ধরেন এটি নেই, এখন যদি দ্বিতীয় ধাপের মতো আনতে চান, তাহলে এই যে ট্যাব যেটা রয়েছে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, যে কোনো একটা ট্যাবে ডাবল ক্লিক করে অর্থাৎ রাইট বাটন ক্লিক করে শো কুইক অ্যাক্সেস টুলবার এটি দিলে এটা কিন্তু চলে আসবে। তাছাড়াও আরেকভাবে আমরা করতে পারি, সেটা কিভাবে, সেটি হচ্ছে যে ধরেন এটাকে আমি হাইড করে দিচ্ছি, এখান থেকে হাইড করে দিলাম, দেওয়ার পরে এরপর আমরা যেটি করতে পারি ফাইলে গিয়ে মোরে যাব, মোরে গিয়ে এই যে অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এখন আবার কুইক অ্যাক্সেস টুলবারে যাব, এখান থেকে যে শো কুইক অ্যাক্সেস টুলবারে এখানে আনচেক দেওয়া আছে এটাকে টিক দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করুন, তাহলে দেখবেন সেটা কিন্তু চলে আসছে। এছাড়াও আরেকভাবে আমরা করতে পারি শর্টকাট কমান্ড ব্যবহার করে, সেটি কিভাবে, অল কি চেপে একবার প্রেস করবেন, এরপরে অ্যাপ প্রেস করবেন, এরপর টি প্রেস করবেন, করার পরে এরপরে কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন, এখান থেকে এই যে শো কুইক অ্যাক্সেস টুলবার আনচেক রয়েছে এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার কুইক অ্যাক্সেস টুলবারটি চলে আসবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কি মানে কুইক অ্যাক্সেস টুলবার কিভাবে হাইড করতে হয়, কিভাবে শো করতে হয়, এই জিনিসগুলো আপনারা অর্থাৎ দেখেছেন। এবার আসেন যে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে ডায়ালগ বক্স এবং টাস্ক পেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে এই জিনিসটা কি। ডায়ালগ বক্স বলতে কি, ধরুন এই যে আমরা যে এতক্ষণ এখানে কাজ করেছি, এখন এখানে যেমন অর্থাৎ ফাইলে গিয়ে আমি ফাইলটা সেভ করব, তাহলে এই যে আমি এখানে সেভ এসে গেলাম, ব্রাউজে গেলাম, এটাকে একটা ডায়ালগ বক্স বলা হচ্ছে। এছাড়াও আমরা আরেকটা করতে পারি, যেমন এখানে প্রত্যেকটা গ্রুপের অধীনে দেখুন এখানে এই যে ডায়ালগ বক্স লাঞ্চার রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন এটাকে বলা হয় ডায়ালগ বক্স, অর্থাৎ এটা কি ডায়ালগ বক্স, ফরম্যাট সেলস ডায়ালগ বক্স বলা হয়। তেমনি করে এই যে অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইনমেন্টে গেলে ফরম্যাট সেল ডায়ালগ বক্স, অথবা নাম্বারে গেলাম তাহলে এখানে ফরম্যাট সেলস এখানেও দেখা যাচ্ছে। আমরা আরেকটা জায়গা যাই, পেজ লেআউটে যাই, পেজ সেটআপে যাই, তাহলে দেখুন এই যে পেজ সেটআপ ডায়ালগ বক্স রয়েছে, মানে এগুলোকে বলা হচ্ছে কি ডায়ালগ
বক্স বলা হয়। এবার আসুন টাস্ক পেন জিনিসটা কি। টাস্ক পেন জিনিসটা হচ্ছে এরকম, ধরুন আপনি এখানে এটা সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ধরুন ফরম্যাট সেলসে গেলেন। তো এটা না, আমি আরেকটু বোঝার জন্য ইনসার্টে যান, এখান থেকে একটা শেপ নেই, জাস্ট একটা শেপ নেই, জাস্ট বোঝার জন্য শেপ নিলাম। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট শেপে গেলাম। জাস্ট ফরম্যাট শেপে যাওয়ার পরে এই যে ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে টাস্ক পেন। এটাকে বলা হচ্ছে কি টাস্ক পেন। মানে কিছু কিছু নির্দিষ্ট কাজের আপনি মানে কাজ করতে চাইলে আপনি টাস্ক পেন ব্যবহার করে কিন্তু কাজগুলা করতে পারবেন। ওকে, আশা করি এই জিনিসটাও আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি সাইজ প্রপার্টিজ বলেন বা এই যে ফরম্যাট শেপ বলেন, তাহলে আমি যখন যেটাতে ক্লিক করি সেটা টাস্ক পেনে কিন্তু চলে আসছে। ওকে, এইবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কাস্টমাইজ রিবন এবং কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ রিবন এবং কুইক অ্যাক্সেস টুলবারটা কিভাবে কাস্টমাইজ করা যায় সেটি এখন দেখব। প্রথমে দেখব যে রিবনের ধরেন যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ ট্যাবে যেই গ্রুপগুলো রয়েছে, কমান্ডগুলো রয়েছে, এগুলা কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা আমরা দেখব। অর্থাৎ এখানে আরো কি কি ইনক্লুড করা যেতে পারে, বা এরকম আরেকটা নতুন একটা গ্রুপ তৈরি করে ওখানে নতুন কমান্ডগুলো আমরা রাখবো আমার মানে সুবিধার্থে, ইজিলি যেন কাজ করা যায়, এরকম আমরা একটা কাস্টমাইজ রিবন তৈরি করব। হ্যাঁ, তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে যেটি দেখাবো, কাস্টমাইজ রিবনটাকে আমরা তিনটা ভাবে করতে পারবো। প্রথম একটা ধাপ দেখাই, পরেরগুলা এরপরে ধাপে ধাপে দেখাই। প্রথমত হচ্ছে যে আমাদের যে হোম ইনসার্ট যে ট্যাবগুলো রয়েছে এটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দা রিবন। ওকে, কাস্টমাইজ দা রিবনে ক্লিক করার পরে এই যে দেখুন এক্সেল অপশন নামে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে এই যে কাস্টমাইজ রিবনে কিন্তু আমরা চলে আসছে। এখন খেয়াল করুন, আমার এখানে এই রিবন, টোটাল রিবনের মধ্যে ট্যাব আছে হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, এগুলো কিন্তু রয়েছে, তাই না? তো আপনি চাচ্ছেন যে এরকম ট্যাব আপনি নতুন করে একটা ট্যাব ওপেন করতে চান, নতুন করে একটা ট্যাব ওপেন করতে চাচ্ছেন, যেমন হেল্পের পরে। তো তখন আপনি যেটি করতে পারেন, দেখুন এখানে হচ্ছে মেইন ট্যাব। এই যে খেয়াল করুন, এই মেইন ট্যাব কোনগুলা, এই যেগুলা, এই যে এখানে হোম, ইনসার্ট, ড্র, এগুলো হচ্ছে মেইন ট্যাব এখানে রয়েছে, ঠিক আছে? এই যে এগুলা। এখন আপনি চাচ্ছেন যে হোম ট্যাবের পরে আপনি একটা নতুন করে একটা ট্যাব ওপেন করবেন আপনার কাজের সুবিধার্থে। তখন কি করবেন, এই হেল্পে সিলেক্ট করে এখান থেকে যেটা করতে পারেন, এই যে একটা নিউ গ্রুপ রয়েছে, আবার নিউ ট্যাব রয়েছে। এখন গ্রুপ জিনিসটা কি, ট্যাব জিনিসটা কি? গ্রুপ হচ্ছে যে এই গ্রুপের অধীনে আপনার আরো অনেকগুলো অর্থাৎ আপনার কমান্ড থাকবে। যেমন নিউ ট্যাব, এই নিউ ট্যাবে জাস্ট একটা ক্লিক করুন। ওকে, নিউ ট্যাবে ক্লিক করার পরে এই নিউ ট্যাবের এটাকে আপনি একটা নাম দিবেন। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় রিনেম অপশনে ক্লিক করুন। করার পরে এটার একটা নাম দিলেন অ্যানালাইসিস। ওকে, বা এরকম একটা দিলেন। দেওয়ার পরে অ্যানালাইসিস জাস্ট বা আচ্ছা এটাই দিলাম, অ্যানালাইসিস দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এই যে অ্যানালাইসিস নামে একটা কিন্তু ট্যাব ক্রিয়েট হয়েছে। এরপর আসেন আমি যদি ওকেতে ক্লিক করি, জাস্ট ওকেতে ক্লিক করলে দেখুন এই যে অ্যানালাইসিস নামে কিন্তু একটা ট্যাব কিন্তু অলরেডি চলে আসছে। কিন্তু এই ট্যাবের অধীনে কি কোনো গ্রুপ আছে, কোনো কমান্ড আছে? নাই। তাহলে আমরা একটা কি করব, আমরা একটা গ্রুপ, দেখুন আমরা একটা গ্রুপ বানাবো, গ্রুপের অধীনে একটা কমান্ড থাকবে। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য প্রথমত হচ্ছে যে আমরা আবারও রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবনে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যানালাইসিস যেই ট্যাবটা রয়েছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে এরপরে আমরা এখানে একটা গ্রুপ দিব। যেমন এখানে একটা গ্রুপ দিতে চাই, তো এই যে গ্রুপ, এই যে এখানে অটোমেটিক্যালি একটা গ্রুপ চলে আসে। এই গ্রুপের একটা নাম দিব, রাইট বাটন ক্লিক করে রিনেম, এটার একটা নাম দিতে চাই। এটা কি দেওয়া যায়, ফ্রেন্ডলি। জাস্ট আমি একটা নাম দিলাম, জাস্ট ফ্রেন্ডলি। ওকে দিলাম। এই যে এটা একটা নাম হলে এবার ওকেতে ক্লিক, জাস্ট ওকেতে ক্লিক করার পরে এবার অ্যানালাইসিসে যাই। এখন কি দেখতে পাচ্ছেন গ্রুপের নামটা কি আসছে? আসবে না। কেন আসবে না একটু বলি। সেটা হচ্ছে যে আপনার এখানে কমান্ড কিন্তু দেওয়া হয়নি, বিভিন্ন কমান্ড কিন্তু রাখতে হবে। তো এই জন্য আমরা আবার একটু যাই, কাস্টমাইজ রিবনে গেলাম। এখান থেকে এই যে পপুলার যে কমান্ড রয়েছে, আপনি চাইলে পপুলার কমান্ড থেকে বিভিন্ন কমান্ড গুলো রয়েছে সেটা দিতে পারেন, অথবা এখান থেকে অল কমান্ড যে রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই যে অল কমান্ড ব্যবহার করে এখান থেকে আপনারা চাইলে যেটা আপনারা চান রাখতে সেটা এখান থেকে রাখতে পারেন। বা আমি এখান থেকে আচ্ছা পপুলার কমান্ড থেকে এখান থেকে একটু বেছে নেয়, যেমন এখানে কপি, এই কপিটা এখানে নিয়ে আসে যে মাউসের ড্র্যাগ করে, বা আপনি চাইলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ক্লিক করে অ্যাডে ক্লিক করুন। এই যে দেখুন কপি চলে আসছে। হ্যাঁ, এরপরে ধরেন কাট, এই যে কাট চলে আসবে অ্যাডে ক্লিক করলে, ঠিক আছে? এরপরে ধরেন আপনার ফন্ট কালার চাচ্ছেন, এই যে ফন্ট কালার এখানে কিন্তু চলে আসবে। ওকে, এরপরে যদি ওকেতে ক্লিক করুন তাহলে দেখুন এই যে তিনটা এই যে ফ্রেন্ডলি গ্রুপ রয়েছে, ফ্রেন্ডলি গ্রুপের অধীনে তাদের
3টা কমান্ড কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কাস্টমাইজ রিবন ব্যবহার করে মানে কাস্টমাইজ করে রিবনকে কাস্টমাইজ করা যায়, যে আলাদা নতুন একটা ট্যাব ওপেন করে গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের অধীনে আলাদা আলাদা আপনি কি রাখতে পারছেন, আপনার ইম্পর্টেন্ট যে কমান্ডগুলো আপনি সচরাচর ব্যবহার করছেন সেগুলা এখানে রেখে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এটি বুঝতে পেরেছেন। মানে প্রথম ধাপ কাস্টমাইজ রিবনে কিভাবে যাওয়া লাগে, এরপরে আমি একটু আবার আপনাকে দেখে দিচ্ছি আর দ্বিতীয় ধাপে কিভাবে যাবেন। এটা হচ্ছে ফাইল থেকে এই মোর বা অপশনে গিয়ে কাস্টমাইজ রিবন থেকে আপনি এই কাজগুলা করতে পারবেন। মানে আপনি নতুন একটা ট্যাব ওই যে এতক্ষণ যা দেখালাম এই জিনিসগুলো করতে পারবেন। এছাড়াও কিবোর্ডের শর্টকাট কমান্ড রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন। সেটি কিভাবে, অল কি একবার প্রেস করবেন, এফ প্রেস করবেন, এরপর টি প্রেস করবেন, তাহলে দেখবেন যে কাস্টমাইজ রিবনে ক্লিক করে এরপর আনুষঙ্গিক কাজগুলো আপনারা করতে পারবেন। এটি গেল যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবারে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আইকন এখানে ইনক্লুড করতে পারবেন। এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি চাচ্ছেন যে এখান থেকে বা এই যে ওপেন এটি নিয়ে আসবেন, আবার এখান থেকে চাচ্ছেন যে নিউ সেটিও এখান থেকে নিয়ে আসতে পারেন। আবার চাইলে এটাকে আপনি দূর করে দিতে পারেন। সেটা কিভাবে, এই যে নিউতে ক্লিক করলে সেটা আবার চলে যাবে, আবার ওপেনে ক্লিক করলে সেটা আবার কিন্তু চলে যাবে। এইভাবেও কিন্তু আপনি করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে চমৎকার, আপনি এই কুইক অ্যাক্সেস টুলবারের এই জিনিসগুলোকে আলাদা আলাদা আইকনে কিন্তু আপনি সেট করতে পারেন। আলাদা আলাদা আইকনে কিভাবে সেট করতে পারেন সেটা করার জন্য আপনাকে যেটি করতে হবে যে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবন এখানে যাবেন, যাওয়ার পরে এই যে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে এখন দেখুন এখানে আছে কয়টা, 5টা না। আপনি চাইলে এখানে সেপারেট করতে পারেন। সেপারেট করার জন্য এই যে সেপারেটর একটা অপশন রয়েছে, এখানে এটাকে ড্রাগ করে এটাকে সিলেক্ট করে অ্যাড দেন, তাহলে এখানে একটা ভাগ হলো। এখন আপনি চাচ্ছেন যে এখানে একটা বর্ডার রাখবেন, এই বর্ডার সিলেক্ট করে বর্ডার দিলেন, ক্যালকুলেট শো দিলেন, তারপরে কপি দিলেন, না ধরেন কপি না কাট দিলেন, বা এখান থেকে আমি আরেকটু নেই, যেমন ফরম্যাট পেইন্টটা দিলেন, দিয়ে এবার ওকেতে ক্লিক করুন, তাহলে দেখুন এই যে দেখুন আলাদা হয়ে গেছে, এই যে একটা সেপারেট কিন্তু একটা দাগ কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনি এটা করতে পারবেন। আর যদি এগুলো না রাখতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে আপনি যেটি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। যেমন এখানে দেখুন এখানে কিন্তু এগুলো কিন্তু দেখাচ্ছে না, এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না কিন্তু। তো এগুলাকে রিমুভ করার জন্য আপনি যেটা করতে হবে, এই যে দেখুন রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এখান থেকে রাইট বাটন, এটার উপরে রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার এভাবে করতে পারেন। অথবা ফাইলে গিয়ে অপশনে গিয়ে আপনার কুইক অ্যাক্সেস যে টুলবার রয়েছে সেখান থেকে এটাকে সিলেক্ট করে রিমুভ করে দেন, সিলেক্ট করে রিমুভ করে দেন, সিলেক্ট করে রিমুভ করে দেন। ঠিক আছে, এরপরে এটাকে সিলেক্ট করে রিমুভ করে ওকে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে থেকে যে আইকনগুলো ইনক্লুড করেছেন সেগুলো কিন্তু চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অর্থাৎ কাস্টমাইজ রিবন করতে হয়, মানে রিবনকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। এছাড়াও আপনি অর্থাৎ কিভাবে কুইক অ্যাক্সেস টুলবারে আইকন ইনক্লুড করতে হয় সেটাও দেখেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ট্যাবটা যে আপনি ইনক্লুড করেছেন এটাকে যদি আগের অবস্থা মানে বাদ দিতে চান তাহলে আপনি সেটিও বাদ দিতে পারবেন। সেটি করার জন্য রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবনে যাবেন, যে এই যে অ্যানালাইসিস যে ট্যাবটা রয়েছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যেটি করতে পারেন রাইট বাটন ক্লিক করে এই যে রিমুভ যে অপশনটি রয়েছে সেটি আপনি রিমুভ করে দিলে সম্পূর্ণ এটি রিমুভ হবে এবং ওকেতে ক্লিক করুন, তাহলে দেখুন সেটা কিন্তু চলে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই জিনিসটি করতে হয়। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে একটি শীট ওপেন করবেন, শীটটি ওপেন হওয়ার পরে 5টি নাম এন্ট্রি করবেন, তারপর তাদের একটি সিরিয়াল নাম্বার দিবেন এবং পাশাপাশি মোবাইল নাম্বারও এন্ট্রি করবেন। এটি করার পর আপনারা যে কোনো একটা নামে সেভ করবেন ডেস্কটপে, এটি আপনাদের কাজ। যদি আপনারা এটি করতে পারেন তাহলে ভিডিওটির কমেন্টে ইয়েস করবেন, ইয়েস কমেন্ট করবেন। তো আশা করি আপনারা এক্সেল ইন্টারফেসের বেসিক শিখে ফেলেছেন। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাটা এন্ট্রি আর ফরম্যাটিং করতে হয়। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।